আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার বাবা সহ আমার দাদা দাদি। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করতো না। আমি শুনেছিলাম আমার দাদা নাকি অনেক সয় সম্পত্তি ছিল। আমার আব্বা এই সয় সম্পত্তিগুলো বিক্রি করতো। যেহেতু আমার দাদা দাদির একমাত্র সন্তান ছিল আমার বাবা, সেক্ষেত্রে আমার বাবা ওনার জীবনটা অনেক বেপরোয়া একটা জীবন চালাতো। উনি মাসে মাসে জায়গা সম্পত্তি বিক্রি করতো এবং সেই বিক্রি করা টাকা দিয়ে আমার আব্বা জুয়া খেলে বেড়াতো। আমার আব্বা দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, অনেক হ্যান্ডসাম ছিল, অনেক গুড লুকিং ছিল, যার জন্য আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু ভালোবেসে বিয়ে করার পরে আমার বাবার ভিতরে কোনো রকমের পরিবর্তন আসতো না। দিন শেষে আমার মা যখন আমার আব্বাকে কাজের কথা বলতো, কাজ করার কথা বলতো, মুহূর্তের মাঝে আমার বাবা রেগে যেত, আমার মায়ের গায়ে হাত তুলতো, মায়ের সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো। এবং একটা পর্যায়ে যখন আমি দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরেও অনেকেই ভেবেছিল যে আমার মায়ের গর্ভে যদি সন্তান হয় তাহলেই হয়তো আমার আব্বার ভিতরে পরিবর্তন আসবে, আব্বা হয়তো ঠিক হবে। আমার মা সন্তান নেওয়ার পরে আমার মা অনেক কম বয়সে আমার বাবাকে বিয়ে করে এবং পালিয়ে আমার আব্বাকে বিয়ে করে। মায়ের বয়স অনেক কম থাকার কারণে ডাক্তাররা বা আমার নানা নানি সবাই আমার আম্মাকে বাচ্চা নিতে মানা করে, যে বাচ্চা নিও না, এই বয়সে বাচ্চা নিলে হয়তো তুমি মারাও যেতে পারো, মারাও পড়তে পারো। কিন্তু আমার মা চিন্তা করলো, মাকে সবাই অনেকেই বললো যে বাচ্চা যদি নেই তাহলে হয়তো আমার আব্বা ভালো হয়ে যাবে। শুধু আব্বাকে ভালোর পথে আনার জন্য আমার মা তখন একটা সন্তান প্রসব করে, আমাকে দুনিয়াতে নিয়ে আসে। কিন্তু এতেও না আমার বাবার কোনো পরিবর্তন হয়নি। আমার বাবা আমার দিকে ফিরেও তাকাতো না, আমাকে একটু আদর করতো না, যত্ন করতো না, আমাকে ভালোবাসতো না। এমন করতে করতে আমার বয়স যখন 5 থেকে 6 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার আব্বা একটানা অনেকগুলো জমি বিক্রি করে ফেলে। মানে আমার দাদার একটানা অনেকগুলো জমি আমার আব্বা বিক্রি করে ফেলে। আমার আব্বা হচ্ছে আপনার রাজশাহীর ওইদিকে একটা বড় জুয়ার বোর্ডে চলে যায়। ওখানে হচ্ছে অনেক বড় একটা সার্কাস সহ মেলা বসে। ওই মেলা আর সার্কাসে গিয়ে আমার আব্বা জুয়ার বোর্ড বসে, আব্বা ওখানে জুয়া খেলে, অনেক টাকা জুয়ার মাইর খায় এবং এরপরে আমার বাবা এক লড়ে অনেকগুলো জায়গা বিক্রি করে ফেলে। কিন্তু এই জিনিসটা আমার আম্মা নিতে পারে নাই। আমার আম্মা এবার নিতে না পেরে আমার আব্বুর উপরে রাগ করে আমার মা তখন আমাকে রেখে আমার দাদার বাড়িতে, মানে আমার নানার বাড়িতে চলে যায়। নানা বাড়িতে চলে যাওয়ার পরে এর মাঝে আমার নানা নানিরাও অনেকবার আমার মাকে ট্রাই করছিল যেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমার আব্বার সংসার তারা করাবে না, অনেকবার চেষ্টা করছিল, কিন্তু আমার আম্মা আসলে যেতে রাজি হচ্ছিল না। এইবার যখন আমার আব্বা অনেক বড় অপরাধ করে ফেললো, আমার আম্মা তখন আমার নানু বাড়িতে চলে গেল। কিন্তু নানু বাড়িতে যাওয়ার পরে যেটা ঘটলো, আমার মা আমাদের কাছে ফিরে আসতে যাচ্ছিল, কিন্তু আমার নানা নানি আমাকে আর আমাদের বাসায় দিচ্ছে না, মানে আমাদের কাছে আসতে দিচ্ছে না। আব্বা অনেকবার আমাকে নিয়ে গেছে আমার আম্মাকে আনার জন্য, কিন্তু আম্মা আসতে চাইলেও আমার নানা নানি আর আমার আম্মাকে আসতে দিচ্ছে না। একটা পর্যায়ে আমার মাকে দিয়ে আমার বাবাকে ডিভোর্স করাই দেয়, আমার আব্বাকে ডিভোর্স দিয়ে দেয় এবং ডিভোর্সের পরে আমার মাকে তখন আমার নানা নানি অন্যত্রে জোর করে বিয়ে দিয়ে দেয়। যদিও আমার আম্মার জোর করার কোনো, মানে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, এরপরেও আমার মাকে অন্য একটা লোকের কাছে আমার আব্বা বিয়ে দিয়ে দেয়। তো যখন বিয়ে দিয়ে দেয় আমার মায়ের অন্যত্রে বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আমার মা মাঝে মাঝে আমাকে খুব বেশি ভালোবাসতো, মানে এত ভালোবাসতো যেটা বলার মতো না। তো আমাদের, মানে আমার মায়ের এক বান্ধবীর বাড়ি ছিল আমাদের বাড়ির পাশে। তো ওই বান্ধবীর বাড়িতে আমার মা আসতো এবং এসে ওই বান্ধবীকে পাঠাইতো যে যাও একটু সিয়ামকে নিয়ে আসো, আমি একটু সিয়ামকে দেখবো, সিয়ামের জন্য আমার মন খারাপ লাগতেছে। এই কথা বললে পরে ওই মায়ের বান্ধবী তখন আমাদের বাড়িতে আসতো, এসে আমার আব্বাকে বলতো যে সিয়ামকে একটু দেখার জন্য ওর মা আসছে, একটু নিয়ে যাবেন। আমার আব্বা তখন আমার আম্মাকে, আমার আম্মার কাছে আমাকে নিয়ে যেত এবং নিয়ে গেলে পরে আমার মা আমাকে আদর করতো। কিন্তু আদর করে যখন আমার মা আমাকে ছেড়ে চলে যেত, ওই মুহূর্তে আমার আব্বা আমার আম্মার সামনে আমাকে মারা শুরু করতো। তখন তো আমার আম্মা অন্য কারো সংসার করে, অন্য কারো ঘরে আছে, মানে আমাকে হুড়দু মারতো, মানে এত পরিমাণে মারতো আমার আম্মার সামনে। আমার আম্মা চিৎকার দিয়ে ধরতে আসলে আমাকে ঘরের ভিতরে ঢুকে যেত। আমার আব্বা ওই ঘরে ঢুকে দরজা লাগিয়ে জানালার সামনে আমার আম্মাকে দেখাইতো যে আমাকে মারতেছে। তো আমার আম্মাকে মানে আমাকে মারতেছে, কিন্তু কেন আমার আব্বা আমাকে মারতো, আমি তো ছোট মানুষ ছিলাম, ওই সময় এটা বুঝতাম না। মা যখনই আমার সাথে দেখা করতে আসতো আমার আব্বা তখনই ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আমাকে মারতো, জানালা দিয়ে আমার আমাকে বাইরের দৃশ্য দেখাতো। একটা পর্যায়ে আমি বুঝতে পারিনি তখন, বাট এভাবে যখন আমাকে মারতো, একবার যে আম্মা তখন কান্নাকাটি করতো, আমার আব্বা তখন আমার আমাকে ঘরে নিয়ে যাইতো আর আমাকে তখন ওই আন্টির কাছে দিয়ে যেত। আন্টির কাছে দিয়ে ঘরে আমার আব্বা আমার আম্মুর সাথে কি করতো তা আমি জানি না, ছোট মানুষ ছিলাম, এগুলো আমি দেখতাম।
এরকম করতে করতে মাঝে মাঝে বড় হই, অনেকটাই বড় হই। এরই মাঝে আমার আম্মার ঘরে একটা কন্যার সন্তান হয় এবং কন্যার সন্তান হলে পরে ওই কন্যাটার সন্তানটা অনেকে মারা যায় শুধু আমার আব্বার কারণে। আমার আব্বা আমার আম্মার উপরে যৌন অত্যাচার করে ওই সন্তানটাকে মেরে ফেলে। তো আমি যখন মোটামুটি একটু বড় হই, মানে এখনকার সময় আমি তখন বুঝতে পারলাম যে আসলে মূলত আমার মায়ের যেহেতু অন্যত্রে বিয়ে হয়ে যায়, আমার আব্বা আমার মায়ের দেহের প্রতি অনেক লোভ ছিল, যার জন্য আমার আব্বা আমাকে টর্চার করতো, আমাকে মারতো, মেরে আমার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতো। মা যদি না করতো তাহলে আমার আম্মার সামনে আমাকে মারতো। তো মা বাধ্য হয়ে তখন আমার আব্বার সাথে এই ধরনের সম্পর্কে লিপ্ত হতো, যদিও এটা হারাম ছিল, কারণ আমার আব্বা আম্মার মাঝে তো ডিভোর্স হয়ে গেছিল। এরপরে এই 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 কারণে আমার মায়ের গর্ভে যে একটা মেয়ে সন্তান, ওই মেয়ে সন্তানটাও মারা যায়। তো আমার মা তো আমাকে অনেক ভালোবাসতো, মানে আমাকে মা ভুলতে পারতো না। যার জন্য ওই বান্ধবীর বাসায় যেদিন আমার মা আমাকে দেখতে আসতো বা আমাকে দেখার জন্য আসতো, ওই দিন আমার আব্বা আমার আম্মার উপরে জোর খাটাইতো এবং আমাকে মারতো। বাধ্য হয়ে আমার মা তখন আমার আব্বার কাছে শুইতে বাধ্য হয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই এবং আমার মা আসলে আর কত সহ্য করবে? মায়ের পক্ষে তো এটা সহ্য করে নেওয়া সম্ভব না। অন্য একটা স্বামী সংসার করে মাঝে মাঝে আমাকে দেখার জন্য আসলে আব্বা আমার সাথে, মায়ের সাথে এই কাজগুলা করে। এই জন্য মা একদিন করলো কি, রাগ করে আমার আব্বাকে কি জানি করে অজ্ঞান বানায় ফেলে। কিছু খাওয়ায় না কি করে আমি জানি না, আমার আব্বা অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান হারানোর পরে আমার মা তখন আমাকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এই বাড়ি থেকে চলে যায় এবং চলে গিয়ে আমার মা তার যে নতুন স্বামীর বাড়ি আছে, ওই স্বামীর বাড়িতে আমাকে নিয়ে যায়। স্বামীর বাড়িতে নিয়ে যায় এবং প্রথম দিকে আমার আব্বা আমাকে আনার জন্য ওখানে যাইতো। আমার আম্মা বলতো যে, "না, আমি তো সিয়ামকে আনি নাই। সিয়াম কোথায় আমি জানি না।" এবং আমার আব্বা যখন ওখানে যাইতো, ওখানকার লোকজন এবং ওখানকার যিনি আমার সৎ বাবা ছিলেন, তিনি সহ আরো অন্যরা মিলে আমার আব্বাকে মারতো। আমি দূর থেকে এটা দেখতাম। আমার আব্বাকে মারতো, মেরে আমার আব্বাকে তাড়িয়ে দিত। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা আর ওই বাড়িতে আর যাচ্ছে না আগের মতো। ওই বাড়িতে যাতায়াত বন্ধ করে দিল এবং আমি তখন ওই বাড়িতে পরিপূর্ণভাবে পড়ে আছি। এরকম করতে করতে প্রথম দিকে অনেকটা ভালো ছিল। এরপরে আমি যখন আরেকটু বড় হই, আমার মা তখন পুনরায় আবারও বেবি কনসেপ্ট করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবারও আমার মায়ের বাচ্চাটা পেটের মধ্যে মারা যায়। এরপরে আমার যেই দাদা-দাদি ছিল, মানে ওই পরিবারে আমার যে সৎ দাদা-দাদি ছিল, তারা বলতেছিল আমি নাকি কুফা। মানে আমার নাকি ভাগ্য খারাপ, আমি কুফা এবং আমার কারণে আমার মায়ের সন্তানগুলো মারা যাচ্ছে। কারণ আমার মায়ের গর্ভে যদি নতুন সন্তান আসে তাহলে আমার মা হয়তো আমার প্রতি ভালোবাসা কমাই দিবে। এইজন্য আমি কুফা, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার মায়ের গর্ভে নতুন সন্তান না আসে। এইজন্য আমার মায়ের ওই সন্তানগুলো মারা যায়। মানে এই চিন্তা ভাবনাটা তাদের মাঝে কোত্থেকে যে আসে আল্লাহই তাহলেই ভালো জানে এবং একটা পর্যায়ে দেখা গেল যে তারা আমাকে মারতে শুরু করে। মানে আমার গায়ে হাত তুলতে শুরু করে, আমার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে, আমার সাথে খারাপ আচরণ করে। মানে এমন একটা অবস্থা হয়ে গেল ভাই, যেটা বলার মতো না। মানে এরকমটা হচ্ছে যে মানে আমার মা আমাকে আমার কাছে আসতে দেয় না। আমার মা আগে আমাকে নিয়ে ঘুমাইতো। এটা আমার মাকে আমার সাথে ঘুমাইতে দেয় না। আমার গায়ে হাত তোলে। আমাকে আমার মা যদি একটু খাওয়ায় দেয়, আমার মায়ের হাত থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে ফেলে দেয়। আমাকে গোসল করাইতে দেয় না। মানে আমি একটা এমন ওই পরিবারে একটা আগাছার মতো হয়ে গেলাম যে আমার মা আমার কাছেই ভিড়তে দেয় না। এবং একটা পর্যায়ে আমার ওই সৎ বাবা আর আমার ওই সৎ দাদা-দাদি তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা আমাকে এতিমখানায় দিয়ে দিবে। আমাকে এতিমখানায় দিয়ে দিবে, এটা আমার আম্মাকে বলল এবং আম্মা কোনোভাবেই এটা রাজি হচ্ছিল না যে আমার ছেলেকে আমি এতিমখানায় দিব না। এতিমখানায় দেওয়ার জন্য আমার রাজি হয় না। এবং রাজি না হওয়ার কারণে একটা পর্যায়ে দেখা গেল যে আমার আব্বা আমার আম্মাকে ডিরেক্টলি বলল যে, "তুই যদি এই সন্তানকে নিয়ে থাকতে চাস বা এই সন্তান যদি তোর কাছে থাকে তাহলে আমি তোকে তালাক করে দিব। আমি এই সন্তান নিয়ে তোকে রাখবো না।" আমার আম্মা তখন আমার আব্বাকে অনেক বুঝাচ্ছিল যে ও যদি আরেকটু বড় হয়, আরেকটুখানি বড় হলে ওকে আমি কোনো মাদ্রাসায় দিয়ে দিব বা কোনো হোস্টেলে দিয়ে দিব, আমাকে আরেকটু সময় দেন, এরকম করে বলে। আমার আব্বা বলে যে, "ওরে হোস্টেলে দিবি, মাদ্রাসায় দিবি, তার পড়াশোনার খরচ কে চালাবে? আমি তোর পড়াশোনার খরচ চালাইতে পারবো না, আমি তো একটা টাকাও দিব না, আমি কেন দেবো? এটা কি আমার সন্তান নাকি?" মানে এরকম করে আমার আম্মার সাথে দুর্ব্যবহার করে, আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করে। আমার আম্মা তখন খুব অসহায় হয়ে পড়ে। আসলে এতটাই অসহায় হয়ে যায় যে আম্মা আসলে কি করবে বুঝে উঠতে পারতেছিল না। আর আব্বাও না আমার আম্মাকে কোনো সুযোগ দিচ্ছিল না। কথার কথায় আমার আম্মার গায়ের উপরে হাত তুলল। হাত তুলতে আমার আম্মাকে মারতো। ১৯ থেকে ২০ হলে আমার আম্মাকে কুকুরের মতো পিটাইতো। যেটা আমি চোখের সামনে দেখেছি। এমন করতে করতে একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমাকে একটা এতিমখানায় দিয়ে দিবে। তো এরকম করে আমাকে একটা এতিমখানা প্লাস মাদ্রাসা, এরকম একটা জায়গায় আমাকে তখন আমার বাবা ভর্তি করায় দেয়। তো ওই জীবন সম্বন্ধে আমি কি বলবো ভাই, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে ওইখানে যে আমি কতটা কষ্টে ছিলাম। মানে এত কষ্টে একটা মানুষ থাকতে পারে না। আমি এত পরিমাণের কষ্টে ছিলাম। আমার মা প্রতি সপ্তাহে শুক্রবার আমাকে দেখতে যেত এবং আমাকে দেখতে গেলে মা আমাকে খুব কান্না করতো। ওখানে আমাকে জড়ায় ধরে অনেক কান্না করতো এবং এরকম করতে করতে একদিন হঠাৎ করে ভাই, আমার যতটুকু মনে আছে আরকি, আমি ঠিক ততটুকুই বলি।
যেরকম মেমোরিজ আমার মনে আছে ওই ছোটবেলাতে। একদিন হঠাৎ করে দেখলাম যে আমার আম্মা ব্যাগপত্র নিয়ে আসছে, মানে ব্যাগ ভর্তি কাপড় নিয়ে আসছে। এসে আমাকে বলতেছে যে, "সিয়াম, তোর যত কাপড়-চোপড় আছে সবকিছু নিয়ে নে, আমরা এখান থেকে চলে যাবো।" আমি তখন বললাম যে, "আম্মা, আমরা কোথায় যাবো?" আম্মা আমাকে বলে, "আমি যেখানে যাই সেখানে চলে যাবো, কিন্তু আমি তোকে আর এতিমখানায় রাখবো না।" এই বলে আমার মা তখন আমাকে নিয়ে চলে যায়। তো আমার গন্তব্য কোথায় ওটা কিন্তু আমি জানি না। কিন্তু আমি আম্মুর সাথে যাচ্ছিলাম। এমনভাবে যেতে, যেতে আম্মা তখন আমাকে রাজশাহী শহরে নিয়ে যায় এবং রাজশাহী শহরে নিয়ে যাওয়ার পর আমাকে অনেক বড় লোকের একটা বাসার মধ্যে নেয়। মানে বাসাটা তো অনেক বড় লোকের একটা বাসা। ওই বাসার মধ্যে আমি তখন থাকতে শুরু করি। ওই সময় আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমার আম্মু আর আমার আব্বার সাথে আমার দাদা-দাদি বা আমার নানা-নানি কারো সাথে আর কোনো যোগাযোগ রাখে না। এবং আমার সর্বশেষ যিনি বাবা ছিলেন, সৎ বাবা ছিলেন, ওনাকে ছেড়ে আসার পরে আমার নানা-নানি আমার মায়ের উপরে খুব রাগ করে। তারাও আমার মাকে বারবার একটা কথাই বলতেছিল যে, "সিয়ামকে ওর বাবার কাছে দিয়ে দে। তুই সিয়ামকে ওর বাবার কাছ থেকে নিয়ে আসলি কেন? কেন তুই ওকে গোপনে নিয়ে আসলি?" আমার আম্মা যখন বলতো যে, "এই ঘটনা, সিয়ামের আব্বা এগুলা করে।" তো আমার আম্মাকে তখন বলতো, "তুই তো ওকে ছেড়ে দিয়ে চলে আসছিস। এখন এই সন্তানকে মারুক, কাটুক বা যেটাই করুক, এতে তো তোর এত দুঃখ পাওয়ার কিছু নাই। ওর বাবার সঙ্গে ও থাকবে, ওর বাবার সঙ্গে ও থাকবে। ওর বাবার চেয়েও তুই বেশি ভালোবাসতে পারবি না।" আমার নানান এগুলো আমার মাকে বলতো যে, "ওকে ওর বাবার কাছে দিয়ে আয়। ওর বাবার কাছে ওকে দিয়ে আয়।" তো আমার মা বলতো, "ওকে ওর বাবার কাছে দিলে ওর বাবা ওকে মেরে ফেলবে। আমি দিব না।" ওই পর্যায়ে আমার মা দিল না এবং না দেওয়ার কারণেই কিন্তু আমার ওই সৎ বাবার সংসারটা আমার মায়ের সাথে ভেঙে গেল এবং আমার নানা-নানিও আমার আম্মার সাথে সম্পর্কটা সম্পূর্ণভাবে ব্রেকআপ করে ফেলল। মানে আমার আম্মার সাথে আর কোনো সম্পর্ক রাখলো না। আমার আম্মা তখন রাজশাহী শহরে আসে এবং শহরে আসার পরে অনেক বড় লোকের একটা বাড়িতে আমার আম্মা তখন আয়ার কাজ করতো। মানে আয়া বলতে ওই বাসায় যে কাজের মহিলা বলে না, ওরকম কাজের মহিলার কাজ করতো। আমার যতটুকু মেমোরিজ যে আমি ওই বাচ্চাদের সাথে মাঝে, মাঝে ওই ফ্যামিলিতে অনেক বাচ্চা-কাচ্চা ছিল। ওদের সাথে খেলতে গেলে না ওরা আমারে মারতো এবং আমার আম্মা আমাকে ধমক দিত যে, "না, ওদের সাথে খেলতে যাইস না, ওরা অনেক বড়লোক।" তা আমিও দূর থেকে ওদেরকে দেখতাম। আমাদের যে রুম ছিল, আমি জাস্ট ওই রুমের মধ্যেই খেলতাম। রুমের বাইরে যাইতাম না। আমার আম্মা আমাকে রুমের মধ্যেই বন্দি করে রাখতো। রুমের যে জানালা ছিল, এই জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতাম এবং আমি রুমের মধ্যেই থাকতাম। আল্লাহ তুমি মাফ করো। আমি শুধু বাস্তবতার জন্য কথাগুলো বলছি, আমার মাকে ছোট করার জন্য না। মানে আমার মায়ের জীবনে যা ঘটেছিল সে বাস্তব মানে ঘটনাগুলো আমি শেয়ার করতেছি। এরকম করে মায়ের ঘরে থাকতে, থাকতে আমি একটা সময় দেখতাম যে এই পরিবারের অনেক ছেলেরাই বা অনেক বয়স্ক লোকেরাই রাতের বেলায় মাঝে, মাঝে আমাদের রুমে আসতো। মানে আম্মা যে ঘরে থাকতো ওই ঘরে আসতো এবং আসার পরে আমাকে আমার আম্মা তখন নিচে বিছানা করায় দিত। নিচে বিছানা করায় দিত। আমি তখন নিচে ঘুমাইতাম। আমার আম্মা তখন ওই খাটের মধ্যে ওই লোকগুলোর সাথে ঘুমাতো এবং আমার আম্মার সাথে তখন তাদের শারীরিক সম্পর্ক হতো। ছোট মানুষ ছিলাম, এই দৃশ্যগুলো আমি নিজের চোখে দেখতাম। আমার তখন খুব খারাপ লাগতো যে আমার আম্মার সাথে আমি ঘুমাইতে পারি না। তখন তো আর এগুলো বুঝি না যে আম্মার সাথে এই ধরনের কাজ হচ্ছে বা আমার সাথে ওরা খারাপ সম্পর্ক করে, এটা তো আর বুঝি না। বাট এটা বুঝতাম যে আমাকে আমার আম্মার কাছ থেকে আলাদা করে দিছে। আমি আম্মার সাথে ঘুমাইতে পারি না। আমাকে নিচে ঘুমাইতে হয়, একা ঘুমাইতে হয়। খুব খারাপ লাগতো এবং তারা আসতো আমার আম্মার সাথে এই ধরনের সম্পর্ক করত এবং এগুলো আমার খুবই কষ্ট হতো। আসলে ওই সময়টা না আমি বুঝাতে পারবো না। আমি ছোট মানুষ ছিলাম। কিন্তু তারপর আমার ভিতরটা ফিরে যেত যে আমার আম্মার সাথে এগুলো করে, আমার আম্মার সাথে এগুলো করবে কেন? আমার আম্মার সাথে আমি ঘুমাইতে পারবো না কেন? আমার আম্মার চিৎকার দিত, আমি দৌড়ে আম্মারে যেয়ে ধরতাম। মানে অনেক মেমোরিজ আছে যেগুলো একেবারে কলিজা ছিঁড়ে যাওয়ার মতো মেমোরিজ। আমাকে মারতো পর্যন্ত এরকম ওনারা। তো এমন করে বেশ অনেকগুলো মাস কেটে গেল। আমার বয়স তখন প্রায় ৮ থেকে ৯ বৎসরের কাছাকাছি। তখন আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছি এবং ওই বড় হয়ে যাওয়ার পরেও আমার সামনে এই ধরনের কাজগুলো করতো। আমার আম্মা তখন একটা সময় করলো কি যে আর সহ্য করতে পারল না। জি, একটা মানুষের সূর্য এবং ধৈর্যেরও তো একটা সীমা আছে। যখন সূর্যের বাঁধ ভেঙে গেল, আমার আম্মা তখন আমাকে নিয়ে ওই রাজশাহীর আপনার ওই বাসা থেকে তখন পালিয়ে যায়। ও যে বাসায় থাকতো, ওই বাসা থেকে আমার আম্মু তখন পালিয়ে চলে আসে। এবং আমার আম্মু ওই বাসা থেকে পালিয়ে নিয়ে আমাকে নিয়ে এবার আম্মা আসন নেয় ঢাকাতে। বাসা ভাড়া ঢাকাতে করে এবং কিভাবে জানি আমার আম্মা আগেই লিঙ্ক আপ তৈরি করে রাখে ঢাকাতে এবং ঢাকা আসার পর আমার আম্মা তখন ১ম একটা গার্মেন্টসে চাকরি নেয়। একটা গার্মেন্টসে চাকরি নিল। তো আমার আম্মার ভাগ্যটা অনেক ভালো ছিল ঢাকা আসার পরে। আমার আম্মা ঢাকা আসার পরে একটা ভালো আন্টির সন্ধান পাইছিল। যিনি আমার আম্মাকে বোন ডাকে এবং আমার আম্মাকে অনেক আদর স্নেহ করে ভালোবাসে। তো ওই বড় আন্টিটার বাসায় আমরা তখন যাই এবং গেলে পরে ওই আন্টিটা আমার আম্মাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। গার্মেন্টসে একটা চাকরি, বাট ভালো অবস্থানে ছিল আমার আম্মু। তো ওই চাকরিটা করতো এবং আম্মু তখন আমাকে ওখানে কিন্তু আমি প্রায় আমার ৮-৯ বছর বয়স হয়ে গেছে। আমার কিন্তু পড়াশোনায় পড়াশোনায় আমি খুবই দুর্বল ছিলাম। এরপর আমার আম্মা তখন আমাকে আবার স্কুলে পুনরায় ভর্তি করায়। ঢাকাতে আমাকে আবার স্কুলে ভর্তি করায়। আমি তখন আবার প্রাইমারি স্কুলে ভর্তি হই। এবং ভর্তি হয়ে আমি যখন পড়াশোনা করতেছি এবং একটার পর যে আমি দেখতে শুনতে অনেকটা বড় ছিলাম না। মানে অনেকে হয় না যে দেখলে মনে হবে যেন অনেক বড় হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। এরকম হয় না যে বাট আমি একটু খাটো ছিলাম।
আর আমার শরীরের গঠনটা এত ভালো ছিল না, যার জন্য ওই ৮-৯ বছর বয়সে যখন আমি প্রাইমারি স্কুলে ভর্তি হই, কেউ বুঝতে পারে নাই যে আমার এতটা বয়স হয়ে গেছে। ওই বাচ্চাদের সাথে আমি মানিয়ে নিচ্ছিলাম। এমন করতে করতে আমি একটা পর্যায়ে প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। অ্যান্ড প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে আমি তখন হাই স্কুলে পড়াশোনা করি। অ্যান্ড আমাদের ওই সময়কারগুলো না খুব ভালো ছিল ভাই। আগে যদিও আমরা অনেক কষ্টে ছিলাম, না খেয়ে ছিলাম, অভাবে ছিলাম, অনটনে ছিলাম, অনেক দুঃখ কষ্টের মাঝে আমাদের দিন কাটছে। বা ঢাকা আসার পরে না এই সম্পূর্ণ দিনগুলো পাল্টে গেছে। আমার আম্মা চাকরি করতো, মাস শেষে বেতন পাইতো এবং প্রতি শুক্রবারে মাঝে মাঝে আমার আম্মার ছুটি থাকতো, সবসময় না। তো যেই ছুটির দিনগুলো আমার আম্মা থাকতো, আমার আম্মা ওই ছুটির দিনগুলোতে আমাকে নিয়ে ঘুরতে যেত। আমি আম্মার সাথে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি আমার আম্মুর সাথে ঘুরতাম, ঘুরে বেড়াতাম। আর আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমিও আমাকে অনেক ভালোবাসতাম। তা আমার সাথে ঘুরতাম ফিরতাম, আমাকে ভালো চিড়িয়াখানায় নিয়ে যাইতো, বোটানিক্যাল গার্ডেনে নিত, এইখানে নিত, ওইখানে নিত। আমি আম্মুর সাথে যাইতাম এবং খুব মজা করতাম। আম্মু যে আমাকে নিয়ে যাইতো, আম্মুর সাথে আমার অনেক মজা হইতো। কিন্তু মানে আমার আম্মুর বয়স কম ছিল, তো মানে অনেকেই মানে আমার যে মা সন্তান এটা মনে করতো না। এমন হইতো যে অনেকেই মনে করতো যে উনি আমার বড় বোন, এরকম বয়সে ছিল আমার আম্মা। তো এমন করে চলাফেরা করতে 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 কিন্তু আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। মানে প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি, আসলে হাই স্কুলের গণ্ডি পার করি এবং হাই স্কুল থেকে আমি যখন কলেজে ভর্তি হই। অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার পরেই না আমার ভিতরে হঠাৎ করে কেমন জানি একটা পরিবর্তন কাজ করতে শুরু করে। লাইক পরিবর্তনটা হচ্ছে এরকম, আমার না মিডিয়াতে কাজ করার জন্য ইচ্ছা জাগে যে আমি মিডিয়াতে কাজ করবো এবং মিডিয়া একজন ব্যতীত, মানে মিডিয়া বলতে আপনার যে নাটক, সিনেমা এগুলো করব। তো আমি তখন মানে বেশিরভাগই হচ্ছে ওই সমস্ত লোকগুলোর সাথে লিঙ্ক আপ তৈরি করতাম যারা মিডিয়াতে কাজ করে, মিডিয়াতে যাদের অনেক ভালো পাওয়ার আছে বা যারা ওই মানে ওইগুলোর সাথে জড়িত, এরকম করে 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 বাট আমি এমন কোনো চান্স পাইতাম না, এমন কোনো সুযোগ পাইতাম না। কারণ আমার এরকম টাকাও ছিল না, আবার ওরকম জনবলও ছিল না, মানে লোকও ছিল না, যার জন্য এরকম সুযোগ পাওয়া আমার হয়ে ওঠে নাই। কিন্তু তারপরেও আমি মিডিয়া পাড়াতে ঘুরে বেড়াতাম যে এরকম কোনো কিছু করা যায় কিনা। এমন করতে করতে আমাদের মানে কলেজেই পড়াশোনা করতো ওর বাবা একজন নাট্যকার, নাম করা একজন নাটক নির্মাতা, ওর নাম হচ্ছে মাইশা। এই মাইশার সাথে তখন আমার পরিচয় হয়। মানে অনেকেই বলে যে মাইশার বাবা তো নাটক করে, বাংলা সিনেমাতেও কাজ করেছে, তো ওনার সাথে যদি একটা ভালো সম্পর্ক, মানে মাইশার সাথে যদি একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় অ্যান্ড তাহলে হয়তো আমি মিডিয়াতে চান্স পাবো, এটা অনেকেই বললো। বাট মাইশা কিন্তু দেখতে পাই অতটা সুন্দর ছিল না, শ্যামবরণ ছিল এবং খাটো ছিল। মানে একটা মেয়ে যতটুকু থাকা দরকার মাইশার ভিতরে কিন্তু অতটুকু ছিল না, অনেকটা শ্যামবরণ ছিল। তো এরপরও শুধুমাত্র মিডিয়াতে কাজ নেওয়ার জন্য আমি তখন মাইশের সাথে একটা সম্পর্ক তৈরি করি। তো এই প্রথম আমার কাউকে প্রেমের প্রপোজাল দেওয়া বা কাউকে ভালোবাসার প্রস্তাব পাঠানো এবং চিঠির মাধ্যমে আমি তখন এই মাইশাকে প্রথমে আমার প্রেমের প্রস্তাব পাঠাই এবং ওকে ভালোবাসি আমি এটা বলি। তো বলার পরে তখন মাইশের সাথে মানে মাইশাও আর আমার ওই সম্পর্কটাকে ডিনাই করলো না, মানে অবহেলা করলো না। যেহেতু আমি দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিলাম কলেজে এবং ছাত্র হিসেবেও খুব বেশি খারাপ ছিলাম না, তখন মাইশা আমার সাথে রিলেশনে জড়িয়ে যায়। তো ওর সাথে আমার তখন সম্পর্কে জড়ায়। ও যেহেতু বড়লোকের মেয়ে ছিল, নিজেদের গাড়ি নিয়ে কলেজে আসতো এবং নিজেদের গাড়ি নিয়ে যাইতো। ওর বাবা একজন নামকরা নাটক নির্মাতা বা নাটক অভিনেতা ছিল, তো নাট্য অভিনেতা ছিল। তো সেই জন্য ওর সাথে যখন আমি রিলেশনটা তৈরি করি, আমি কয়েকটা কথা মিথ্যা বলি। মানে মিথ্যা কথা কোনটা কোনটা বলি আমি বলি। আমি ওকে প্রথমত বলি আমরা যে বাসায় ভাড়া থাকি ওইটা ছিল আমাদের ভাড়া বাসা। আমি বলি ওই বাসার বাড়িওয়ালার ছেলে আমি, মানে আমাদের বাসার বাড়িওয়ালার ছেলে বলি। এবং অন্যথায় বলি যে আমার মা আগে বিমানবালায় চাকরি করতো। আমার মা আগে বিমানবালা ছিল, এখন হচ্ছে জব ছেড়ে দিয়েছে, আমার আম্মা এখন বাসায় থাকে। আমি একজন বিমানবালার সন্তান এবং আমার আব্বা একজন বাড়িওয়ালা। মানে নিজেকে আমি মাইশের সামনে একটু বড়লোক হিসেবে প্রেজেন্ট করি, কারণ গরিব হলে হয়তো মাইশা আমাকে ভালোবাসবে না বা আমার সাথে কোনো সম্পর্ক করবে না, আমাকে ছেড়ে দিবে বা করতে চাইবে না। এইভাবেই হচ্ছে আমি একটু বড়লোকের ছেলে এসেছে ওর সাথে সম্পর্কটা তৈরি করি। এরকম করে আস্তে আস্তে মাইশের সাথে আমার সম্পর্কটা গড়ে উঠে। আমরা মাঝে মাঝে বিকালবেলা ঘুরতে যাই এবং ওর যে গাড়ি ছিল ওর গাড়ি দিয়ে যাইতাম, এদিকে যাইতাম ওইদিকে যাইতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে মাইশের সাথে যখন আমার সম্পর্কটা প্রায় অনেকটাই গভীর হয়ে যায়, মানে দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলি, একজন আরেকজনকে ছাড়া কোনো কিছু বুঝি না। ওই সময় কিন্তু আমি মাইশাকে এতটাই ভালোবাসি যে আমি কিন্তু আমার মন থেকে ভালোবেসে ফেলাইছি। যদিও প্রথমে ওর সাথে আমি রিলেশনটা তৈরি করি যে যে কোনোভাবেই হোক যদি ওর বাবার মাধ্যমে আমি কোনো নাটক সিনেমাতে কাজ পাই এই জন্য। কিন্তু যখন ওকে মানে ওর সাথে আমার রিলেশনটা হয়ে গেল, কয়েকটা মাস কেটে গেল, তখন কিন্তু আমি ওকে মন থেকে ভালোবাসতে শুরু করছি, মানে গভীরভাবে ভালোবাসতে শুরু করছি। পরে যেটা বলবো যে আমি ওকে অনেক বেশি ভালোবাসি ও আমাকে অনেকটা ভালোবাসে। ওই পর্যায়ে গিয়ে ও তখন ওর বাবাকে জানাইলো যে আব্বু এমন এমন ঘটনা, সিয়ামকে পছন্দ করি, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তা এখন যদি তুমি মানে সিয়ামকে ওভাবে কাজের একটা সুযোগ দাও মিডিয়াতে। তো
তো ওর বাবা খুব ট্যালেন্ট ছিল, মানে অনেক চালাক মানুষ ছিল, এবং ওর বাবা আমাকেও দেখছে এবং আমার সম্বন্ধে তিনি জেনেছে যে আমার নিজের বাড়ি আছে, মানে আমার বাবার বাড়ি আছে, আমার মা আগে বিমানবালায় ছিল, বাংলাদেশ বিমানে চাকরি করতো। এই সব কিছু জানার পরে ওর বাবা তখন ওকে বুঝাইলো, মানে কি বুঝাইলো এটা উনি ভালো জানে। এবং পরে একটা সময় মাইশা আমাকে আর মিডিয়ার বিষয়ে কোনো কিছু বলে না। আমি যখনই মাইশাকে বলতাম যে মাইশা আমি নাটকে কাজ করব, আমি সিনেমায় কাজ করব, ও আমাকে এগুলোতে বাধা দিত, মানে বলতো যে না এসব করতে হবে না এবং এসব করা ভালো না। মানে ও আমাকে এরকম করে করে এই জায়গাগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে আসতো, মানে ওই জায়গাগুলো আমার কাজ করতে দিত না। এখন কেন দিত না এটা কিন্তু আমি বুঝতাম না। এই নিয়ে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন আমি ওকে খুব ভালো করে বললাম যে মাইশা, আমার অনেক ড্রিম ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমি বাংলা নাটকে কাজ করব এবং সিনেমাতে কাজ করব। তোমার আব্বা যেহেতু ওরকম একটা ভালো অবস্থানে আছে, উনি চাইলে আমাকে একটা সুযোগ দিতে পারে। তা এই জন্য আমি মানে তোমার কাছে চাইলাম, আর তুমি তোমার আব্বাকে বললা। এখন তোমরা বাপ বেটি মিলে কি সিদ্ধান্ত নিলে আমি জানি না, কিন্তু তুমি আমাকে বলতেছো যে আমি যে তার মিডিয়াতে কাজ না করি এবং মিডিয়ার কাজ যেন আমি ছেড়ে দিই, মানে সরি আমি যদি মিডিয়াতে কখনোই না যাই এবং তুমি আমাকে যেতে দিচ্ছ না, এর কারণটা কি? আমাকে তখন বলে যে দেখো সিয়াম, আমি তোমাকে একটু ক্লিয়ার করে কয়েকটা কথা বলি, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো, এরপরে তোমার যদি কিছু বলার থাকে তুমি বইলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো। ও আমাকে বলে ফার্স্ট কথা হচ্ছে যে দেখো, তোমার যে মানে তুমি যে মিডিয়াতে কাজ করো, আমার আব্বা মিডিয়াতে দীর্ঘ বছর ধরে কাজ করে, আজকে প্রায় 20 বছরের বেশি সময় ধরে আমার আব্বা টিভি নাটকে কাজ করে। তো আমার আব্বা আমাকে যেটা বললো যে এই মিডিয়াতে কাজ করলে না কোনো ছেলে বা কোনো মেয়ে ভালো থাকতে পারে না। তো মেয়েরা যদি ওখানে কাজ করতে হয় তাহলে তাদের চরিত্র নষ্ট হয়ে যায়, এবং কোনো ছেলে যদি ওখানে কাজ করে একইভাবে ওই ছেলে চাইলেও ভালো থাকতে পারে না। ওখানে ঢুকলে পরে বিভিন্ন মেয়েদের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে এবং বিভিন্ন মেয়েদেরকে তুমি ভালোবেসে ফেলাইবা, এবং একটা পর্যায়ে তুমি হয়তো আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিবা বা আমাকে ছেড়ে দিবা। এটা আমার আব্বা মনে করে, এবং এইটা মনে করে আমার আব্বা আমাকে ডিরেক্টলি মানা করছে যে আমি যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকি এবং তোমার সাথে ভবিষ্যতে আমার সংসার করার পরিকল্পনা থেকে থাকে, তাহলে আমি যাতে তোমাকে মিডিয়া থেকে দূরে রাখি, আমি তোমাকে মিডিয়াতে কাজ করতে দিব না। মানে ওর এই কথাটা শুনে আমার মনটা তখন খুব ভেঙে গেল। কি রে, ও আমাকে এটা কেন বললো? আমি তো চাচ্ছিলাম যে আমি একটু ওর মাধ্যমে মিডিয়াতে কাজ করব। তা প্রথম দিকে যদিও মিডিয়া লোভে পড়ে আমার সাথে সম্পর্ক করি, বাট শেষের দিকে আমি ওকে আসলেই ভালোবেসে ফেলি। অনেকভাবে তাকে বুঝাইলাম, কিন্তু আমার বুঝানিতে কোনো কাজ হলো না। সে তার সিদ্ধান্তে অটল রইলো এবং সে আমাকে বলল যে না, ও আমাকে কোনোভাবেই মিডিয়াতে কাজ করতে দিবেই না। আর আমিও অন্যভাবে চেষ্টা করেও আর মিডিয়াতে ঢুকতে পারলাম না। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমরা দুজনেই তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি ইন্টারে মোটামুটি একটা ভালো রেজাল্ট করি, মানে ভালো একটা রেজাল্ট করি। কিন্তু মাইশা এক সাবজেক্টে ক্রস আসে, মানে ওর পড়াশোনা তারা ভালো ছিল না, ও ফেল করে, এবং ফেল করার পরে ওর পরিবার থেকে তখন সিদ্ধান্ত নিল যে ওকে বিয়ে দিবে। এবং যেহেতু তারা পরিবার, মানে মাইশার পরিবার, মাইশার আব্বা আম্মা, তারা সবাই জানতো মাইশার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমাদের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক। অ্যান্ড তারা তখন ডিরেক্টলি মাইশাকে বললো একটা কাজ করো, আমরা তোমার বিয়ে দিয়ে দিব, যেহেতু তুমি ইন্টারের রেজাল্ট খারাপ করছো আর পড়াশোনা করার প্রয়োজন নেই, তুমি এখন সংসার করবা। আর তুমি একটা কাজ করো, তুমি সিয়ামের সাথে কথা বলো, আমরা একদিন সিয়ামের পরিবারে যাব, সিয়ামের আব্বা আমার সাথে কথা বলবো এবং কথাবার্তা বলে আমরা তোমার বিয়ে পাকাপোক্ত করব। এই কথা মাইশাকে বললো। কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, যে আমার মায়ের মূল পরিচয়, আমার মা একজন গার্মেন্টস কর্মী, আমার মা মোটেও কোনো বিমানবালা না। আর আমার বাবার পরিচয় হচ্ছে, আমার বাবা তো নাই, মানে টোটালি নাই, আমার বাবা আছে না মরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির বাড়িওয়ালাকে আমি আমার বাবা বানাইছি। এখন আমি মাইশার বাবাকে কোথায় আনবো এবং কোথায় বসাবো? এবং মাইশার বাবাও তো এগুলো দেখলে আমার সাথে মাইশার সম্পর্ক ব্রেকআপ করে দিবে বা উনি তো রেগে যাবে। তখন আমি খুব বিবেকে পড়ে গেলাম, মানে অনেকটা টেনশনে পড়ে গেলাম যে আমি এখন কি করব। অ্যান্ড আমি তখন ভাই আমার পড়াশোনা তো মানে ইন্টার পরীক্ষা দিয়েছি, ওখানে একটা গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে আমি তখন প্রচুর টেনশনে পড়ে যাই যে আমি এখন কি করা উচিত, মানে আমি এখন কি করব। আমি ইজ লাইক পাগলের মতো হয়ে যাই। আমার আম্মা তখন অনেকগুলো বিষয় বুঝতে পারে, মানে আম্মা বুঝে যে আমি আসলে মানসিকভাবে ভালো নাই এবং আমার মন মানসিকতা অনেকটা খারাপ হয়ে গেছে, আমি অনেক টেনশনে আছি, অনেক ডিপ্রেশনে আছি। এইটা মা বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে মা আমাকে বারবার জিজ্ঞেস করে যে তোর কি হয়েছে, আমার কাছে খুলে বল, তুই কোন বিষয় নিয়ে টেনশন করতেছিস কিনা বা তোর কোনো সমস্যা কিনা তুই আমাকে বল। আম্মা আমাকে বারবার বলে, এবং বলার পরেও না আমি আম্মাকে কোনো কিছু বলি না, যে আসলে বলবো কি, এবং এটা তো বলার মতো কোনো ভাষাও না। আর এদিক দিয়ে মাইশার ফ্যামিলি, মানে মাইশার আব্বা আম্মা থেকে শুরু করে তারা বারবার মাইশাকে প্রেশার দিতেছে, ছেলের পরিবারে আমরা যাবো বা ছেলের পরিবারের মানুষদেরকে আমাদের পরিবারে আসতে বলো, আমরা তোমাকে বিয়ে দিয়ে দিব, মানে এরকম করে বলে। একটা পর্যায়ে মাইশার আব্বা ডিরেক্টলি আমাকে বলে যে কি ব্যাপার সিয়াম, আমি তো তোমাদের পরিবারে যেতে যাচ্ছিলাম,
এবং তোমার সাথে মাইশের বিয়ের বিষয়ে, বাট তুমি যে বিষয়ে কোনো কিছু বলো না, বা তুমি যে বিষয়ে কোনো কিছু বলতে চাও না, মানে তুমি এটা নিয়ে কথা বলো না কেন? এবং তখন আমি আর বুঝতে পারতেছিলাম, মানে ওনাকেও আমি কোনো কিছু বলতে পারি না। And এমন করে চলতে চলতে তারাও আমাকে অনেকটা ডাউট করে ফেলে, মানে সন্দেহ করে ফেলে যে ছেলে হয়তো চিটার বাটপার, বা আমার মেয়েকে ভালোবাসে নাই, আমার মেয়ে যেহেতু দেখতে কালো হয়তো আমার মেয়েকে ভালোবাসে না। এইটা মনে করেই মাইশার বাবা মা তখন মাইশাকে অন্যত্রে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে থাকে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে মাইশার বাবা একটা ছেলে ঠিকও করে ফেলে মাইশাকে বিয়ে দেবে। তো মাইশও কিন্তু আমাকে মন থেকে ভালোবাসে, অন্য কার সাথে বিয়ে হলে কিন্তু বাঁচবে না, শুধু আমার উপর আগ্রহ হয়তো বিয়েতে রাজি হয়। এবং যখনই আমি জানতে পারলাম যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তখন আর নিতে পারি এবং মেনে নিতে না পেরে একদিন রাতের বেলায় মাইশের বিয়ে ঠিক হয়েছে শোনার পরে একদিন রাতের বেলা আমি আমার রুমের মধ্যে ব্লেড দিয়ে আমার হাত কাটি, এবং ব্লেড দিয়ে হাত কাটি, এবং হাত কাটার পরে সকালবেলা আমি অনেকগুলো ঘুমের বড়ি খাই, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাই। এবং ঘুমের ওই ট্যাবলেটগুলো খাওয়ার পরে আমার প্রায় দিনে 2টা থেকে 3টা বাজে আমার ঘুম ভাঙে, এবং ভাঙার পরে আমি দেখতে পাই যে আমি হসপিটালে আছি। আমি আসলে ঘুমিয়েছিলাম বলে ভুল হবে, আমি সেন্সলেস অবস্থায় ছিলাম, মানে এত পরিমাণে ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম। পরে আমি দেখি হসপিটালে আমার মা আমাকে জড়ায় ধরে কান্না করতেছে, এবং আমি যে হাত কেটেছি আমার হাতের মধ্যে ব্যান্ডেজ করা। পরে মা আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, আমাকে তুই খুলে বল। আমি তখন মায়ের কাছে কোনো কিছুই বলি না। রাতে আমরা তখন বাসায় আসি, এবং আসার পরে আমি খুব অসুস্থ থাকি। আমি যেদিকে তাকায় থাকি, মা তখন আমাকে বলতেছে যে সিয়াম, আমার কাছে বল বাবা কি হয়েছে তোর, কেন এরকম ডিপ্রেশনে চলে গেলি এবং মন খারাপ করতেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, ঘুমাস না, নিজের হাত কাটলি, কি হয়েছে আম্মুর কাছে বল। তো আমি তখন মানে আর নিজের কান্নাটা ধরে রাখতে পারি না, এবং কান্না করতে করতে আম্মুকে বলতেছি যে আম্মু, তুমি আমাকে ছোটবেলায় মেরে ফেললে না কেন, আমাকে বাঁচায় কেন রাখছো? আমাকে ছোটবেলায় মেরে ফেলতা, আমি মরে যেতাম। এই দুনিয়াটা তোমার গরিবের জন্য না, এই দুনিয়াটা ধনী মানুষের জন্য, এটা ধনী মানুষের দুনিয়া, এটা গরিবের দুনিয়া না। আমাকে তুমি মেরে ফেললে না কেন? আমার মা বলে আমি শুধু তোর জন্য, তোর ভবিষ্যৎ জীবনটা সুখের করার জন্য, তুই যাতে কষ্ট না পাস, মায়ের ভালোবাসা থেকে যাতে তুই বঞ্চিত না হস, এই জন্য আমি ছোটবেলায় আমার নিজের সুখ শান্তি, নিজের ভালোবাসা, আমি সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। আমি আমার স্বামীর সংসার ছেড়ে এসেছি, একটা নয় দুইটা স্বামীর সংসার আমি ছেড়ে আসছি শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য, যাতে তুই কোনো কষ্টে না থাকিস, তুই ভালো থাকিস। আর সেই সন্তান আজকে এই বয়সে এসে যদি আমাকে বলে আমি তাকে ছোটবেলায় কেন মেরে ফেললাম না, মা হিসাবে এটা শোনা তো আমার জন্য অনেক কষ্টকর বাবা। আমি তোর জন্য কি করতে পারি, কেন তোর মনে এত কষ্ট, কে তোকে এত কষ্ট দিয়েছে, তুই মায়ের কাছে সবকিছু খুলে বল, আম্মু সবকিছু শুনি। এবং তুই আম্মুর উপরে বিশ্বাস রাখ যে আমি তোর মনের ভিতর সমস্ত কষ্টগুলোকে মুছে দিতে পারবো। লক্ষ্মী বাবা না আমার, আমার কাছে বল না কি হয়েছে। আমি তখন কাঁদতে কাঁদতে মাকে বলতেছি যে মা, এমন এমন ঘটনা, মাইশের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো আমি তখন আমার আম্মার কাছে খুলে বলি। এবং বলার পরে আমার আম্মা তখন বলে মেয়ের বাসা কোথায়। তো আমি বলি মেয়ের বাসার ঠিকানা নিয়ে তুমি কি করবা, আমি তো মেয়ের কাছে সবকিছুই মিথ্যে বলছি, তোমার কথা, আমার পরিবারের কথা সবই তো আমি মিথ্যে বলছি, এখন ওই পরিবারে গিয়ে তো আমার কোনো লাভ নাই। তুমি ওইখানে গিয়ে কি করবা? মা আমাকে বলে তুই ওই পরিবারের ঠিকানাটা আমাকে একটু কাগজে লিখে দে। এবং আমি মাকে কাগজে ঠিকানাটা লিখে দিলাম। এর পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পর আমি দেখি যে মা নাই, বাট ঘরের ভিতরে খাবার আছে, আমি খাবার খেয়ে আবার ঘুমিয়ে গেলাম। ওই সময় কিন্তু মাইশের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, মাইশে কিন্তু আমাকে আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখে নাই। আম্মা তখন কি করলো, দুপুরের পরে বাসায় আসছে। ওইদিন আম্মার গার্মেন্টসে যায় না, আমার আম্মা কিন্তু তখন গার্মেন্টসের সুপারভাইজার হয়ে যায়, মানে একটা গার্মেন্টসের সুপারভাইজার পোস্টে থাকে। এরপর আমার আম্মা তখন বাড়িতে আসছে, বাসায় আসছে, আসার পরে মানে আম্মুর ভিতরে না একটা খুশি খুশি ভাব। আমি আম্মুর ভিতরে ওই খুশির ভাবটা দেখে না একটু অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, আমার আম্মু এত খুশি কেন? আমি বললাম যে কি হয়েছে? মা আমাকে বলে তোর বিয়ের বিষয়ে কথা বলে আসছি। আমি মানে অবাক হয়ে গেলাম যে আম্মা এটা কি বলে, আমার বিয়ের বিষয়ে কথা বলছো, কার সাথে আমার বিয়ের বিষয় নিয়ে কথা বলছো? আমার আম্মা তখন বলে আমার ছেলে যাকে ভালোবাসে তার পরিবারের সাথে। আমি তখন বললাম আমি তো মাইশাকে ভালোবাসি। মা বলে হ্যাঁ, আমিও তো মাইশার আব্বা আম্মার সাথে কথা বলে আসছি, বাট মাইশার বাবা তো অনেক নাম করা একজন নাট্যকার, উনি তো অনেক ভালো মানুষ, ওনার মতো একটা ওনার মানে মেয়েরে তুই বিয়ে করবি, এইটা তো অনেক মানে ভালো একটা বিষয়, তো খারাপ কোনো বিষয় না। আমার আম্মা তখন আমাকে বলে যে আমি তখন আমার আম্মারে বললাম যে এইটা তুমি কিভাবে কি বলতেছো, তুমি তো ওদের বাসায় গেছো? আম্মা বলে হ্যাঁ, সকালবেলা গেছি, গিয়ে মেয়ের বিয়ে ভেঙে দিয়ে আসছি, এবং বলছি যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে ওনাদেরকে দাওয়াত দেবো, না আমার বাসায় আসবে। আমি তখন বললাম যে মা তুমি এটা কিভাবে করলা, আমার তো বাবা নাই, আমরা হচ্ছে এই বাসায় ভাড়া থাকি, আর আমি মাইশার বাবার কাছে বলছি যে আমি বাড়িওয়ালার ছেলে, এই পরিচয় আমি মাইশার বাবাকে দিয়েছি, এখন তুমি মাইশার বাবাকে এখানে কিভাবে আনবা, এটা কিভাবে সম্ভব, উনি আসলে এখানে সব সত্য জেনে যাবে না? আমার মা তখন আমার দিকে তাকায় থাকে, মানে একটু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতেছে যে তুই মাইশার বাবাকে পরিচয় দিছিস না যে তুই ওই বাড়িওয়ালার ছেলে? আমি বললাম হ্যাঁ, আমি তো এই পরিচয় দিছি, এবং এই পরিচয় দিয়ে তো আমি মাইশের সাথে সম্পর্ক করছি। আমার আম্মা বলে আমি তোকে বাড়িওয়ালার ছেলে বানাই দিব।
এইটা বলার পরে না আমি মায়ের দিকে একটু অন্যভাবে তাকিয়ে আছি। আমি বললাম যে, "মা তুমি এটা আমাকে কি বলতেছো? তুমি আমাকে বাড়িওয়ালার ছেলে কিভাবে বানাবো? এটা কি সম্ভব?" মা তখন আমাকে বলল, "হ্যাঁ, এটা সম্ভব। আমি তোকে রাতে বলব।" সারাটা দিন কেটে গেল। বিকেলবেলা আমি মাঠে খেলাধুলা করে আসলাম এবং আসার পরে সন্ধ্যার পর আমার আম্মা তখন খাওয়া-দাওয়া করে আমাকে নিয়ে বসছে ডাইনিংয়ে। আমাদের ড্রয়িং রুমে বসে আমাকে বলতেছে, "সিয়াম, আম্মু তোরে কয়েকটা কথা বলি? যেহেতু তুই আমার এখন একমাত্র গার্ডিয়ান, তো এখন তো আর এই পৃথিবীতে আমার কেউ নেই। সবাই তো চলে গেছে বা সবাই হারিয়ে গেছে। আমার একমাত্র গার্ডিয়ান, আমার একমাত্র অভিভাবক হচ্ছিস এখন তুই। সুতরাং আমি তোর কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই।" আমি যখন বললাম, "হ্যাঁ, বলো কি সিদ্ধান্ত?" আমার আম্মা বলে যে, "দেখ, তুই আমাকে আজকে দুপুরবেলা বললি যে বাড়িওয়ালার ছেলে পরিচয় দিয়ে তুই মেয়ের সাথে প্রেম করছিস বা মাইশাকে ভালোবাসিস। এখন আমিও তোকে বলছি যে আমি তোকে বাড়িওয়ালার ছেলে বানাবো। আমি সত্যিকার অর্থে তোকে বাড়িওয়ালার ছেলে বানাতে চাই। তুই কি আমাকে অনুমতি দিবি?" আমি মায়ের কথা না তখনও বুঝতে পারতেছিলাম না। আমি তখন বললাম যে, "কি বলতে চাও খোলাসা করে বলো।" আমার আম্মা বলে, "আজ বহু মাস ধরে আমি যে বাসায় ভাড়া থাকি, আমাদের ওই বাসার বাড়িওয়ালা আমাকে পছন্দ করে। বাড়িওয়ালার ছেলে-মেয়ে প্রায় সবাই বিদেশে থাকে এবং তিনিও অনেক হিসাবি একজন মানুষ, অনেক বয়স হয়েছে। তিনি আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আগে তোকে কখনোই বলিনি এই কথাটা। তো যেহেতু তুই আমাকে আজকে বললি এটা যে মাইশার বাবার কাছে তুই বাড়িওয়ালার ছেলের পরিচয় দিছিস, আমি তোকে আজকে বলি, তোর যেহেতু মেয়েটাকে বিয়ে করতে পারিস, মেয়েটার সাথে সংসার করতে পারিস, এইজন্য আমি সমস্ত দুঃখ কষ্ট সবকিছু ভুলে চোখ বন্ধ করে ওই বয়স্ক বাড়িওয়ালাটাকে বিয়ে করার জন্য রাজি হব। আমি বয়স্ক বাড়িওয়ালাকে বিয়ে করব এবং ওই বয়স্ক বাড়িওয়ালাকে যদি আমি বিয়ে করি, তাহলে বাড়িওয়ালার ছেলে পরিচয়ে আমি মাইশাকে আমার ঘরের বউ বানায় আনতে পারবো বা তুই মাইশাকে বিয়ে করতে পারবি।" আমি তখন বললাম, "এটা তুমি কি কথা বলতেছো? বাড়িওয়ালা তোমাকে বিয়ে করবে? এটা আমাকে আগে বলো নাই কেন?" আমার আম্মা তখন আমাকে বলে, "আগে তো বলি নাই ঠিক আছে, বাট এখন তো তোরে আমি জানাইলাম।" তো আমি বললাম, "এখন তুমি যদি বাড়িওয়ালাকে বিয়ে করো বা তুমি তো মাত্র বাড়িওয়ালাকে বিয়ে করলা এবং আমি বাড়িওয়ালার ছেলে, এটা কিভাবে প্রমাণ হবে বা বাড়িওয়ালা কিভাবে বলবে?" আমার আম্মা বলে, "তুই যদি আমার বিয়েতে রাজি থাকিস, বাকি সব ব্যবস্থা আমি করব।" হ্যাঁ, আমিও না ভাই তখন আর ভালো-মন্দ চিন্তা করলাম না। যে আসলেই বৃদ্ধ বাড়িওয়ালাকে বিয়ে করলে এই বয়সে আমার আম্মার বয়স যেমনই হোক কিন্তু এই বাড়িওয়ালার বয়স তো অনেক হয়ে গেছে। এই বৃদ্ধ বাড়িওয়ালাকে বিয়ে করার পরে আমার আম্মার জীবনে কি সুখ আসবে না দুঃখ আসবে? আমি না এগুলা চিন্তা না করে আমি বললাম যে, "ঠিক আছে, তুমি যদি এই বয়সে বিয়ে করতে চাও, বাড়িওয়ালাকে বিয়ে করো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি রাজি আছি।" আমার আম্মা বলে, "ঠিক আছে, তাহলে আমরা কালকে সকালে তোকে নিয়ে উনার সাথে কথা বলব।" এবং পরের দিন সকালবেলা উনি আমাদের ফ্ল্যাটে চলে আসছেন, আমাদের বাসায় চলে আসছে। আসার পরে উনি একদম ওপেনলি আমার সাথে সবকিছু শেয়ার করতেছে বাড়িওয়ালা। আমার আম্মা আগে উনাকে সবকিছু জানাইয়া দেয় এবং আমি তখন ওই প্রস্তাবে রাজি হই। সেদিন দুপুরবেলা শুধু আমি, আমার মা আর বাড়িওয়ালা এই ৩ জনের প্রেক্ষিতে আমার আম্মার সাথে কিন্তু কোনো কাবিন হয় না। এটা আমি বলতে ভুলে গেছিলাম। উনি কিন্তু আমার আম্মাকে শর্ত দেয় যে, "আমি তোমার ভরণ-পোষণ দিব, আমি তোমাকে রাখবো, তুমি আমার ঘরে থাকবা। বাট আমি কোনো কাবিন করব না। আমি শুধুমাত্র হুজুর ডেকে তোমাকে কলমা পড়ে বিয়ে করব। কোনো কাবিন করব না।" এবং আমার আম্মাও তখন ওই আমার মুখের দিকে তাকিয়ে কাবিনের শর্তটা আমার আম্মা তখন মেনে নেয় যে, ঠিক আছে কাবিন করতে হবে না। এবং ওই ভদ্রলোক আমার আম্মাকে এটাও বলে যে, "ওই নাট্যকারের মেয়েকে তোমার ছেলেকে বিয়ে করানোর জন্য যা করা দরকার, যেটা করা দরকার, যত লক্ষ টাকা ভাঙা দরকার, আমি সবকিছু ভাঙবো। এবং আমি এই সিয়ামকে আমার নিজের ছেলে বানিয়ে আমি ওই বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করায় আনবো। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। কাগজপত্র ডকুমেন্ট যা, যা করা দরকার আমি সবকিছু করব।" একটা পর্যায়ে তিনি আমার ডকুমেন্ট ফেক ডকুমেন্ট তিনি তৈরি করে এবং ফেক ডকুমেন্টগুলো তৈরি করে একটা পর্যায়ে মাইশার বাবার কাছে আমার মা এবং আমার বাবা দুজনেই যায় এবং গিয়ে মাইশার বাবার সাথে কথাবার্তা বলে চরম প্রতারণামূলকভাবে মাইশাকে বউ সাজিয়ে আমার ঘরে নিয়ে আসি। মাইশাকে বিয়ে করে আমাদের বাসায় আনি এবং সেই বিয়েটাতে প্রচুর পরিমাণের আনন্দ ফুর্তি হয়। অনেক বড়, বড় সেলিব্রিটিরা আমাদের বিয়েতে আসে। আমরা অনেক আনন্দ করি, ফুর্তি করি, খুব মজা মাস্তি করে মাইশার সাথে আমার বিবাহ বন্ধনে আমরা তখন আবদ্ধ হই। এরপরে মাইশা আমার বাসায় থাকতে শুরু করে। আমরা এদিকে সেদিকে যাই। কিন্তু মাইশার ভিতরে না একটা চঞ্চল একটা ভাব ছিল। ও কখনো স্থির থাকতে পারত না এবং প্রচুর পরিমাণে দুষ্টুমি করত। আর বেশিরভাগই বাসার বাইরে চলে যেত এবং ওর প্রচুর পরিমাণে ছেলে বন্ধু ছিল। যদিও আগে থেকে আমি বিষয়গুলো জানতাম, কিন্তু জানার পরেও আমি মনে করছিলাম হয়তো বিয়ের পরে ঠিক হয়ে যাবে বা বিয়ের পরে হয়তো ওর এই সমস্যাটা থাকবে না। ও হয়তো স্থির জায়গায় আসবে। কিন্তু দেখলাম যে না, আসলে বিয়ের পরেও না ও আর স্থির হতে পারে নাই। এবং বিয়ের পরেও সে একইভাবে ওর ছেলে বন্ধুদের সাথে উঠে বসতো। ছেলে বন্ধুদেরকে নিয়ে এখানে যাইতো, ওইখানে যাইতো। অলওয়েজ ছেলে বন্ধুদেরকে নিয়ে তার আড্ডাবাজি চলতেই থাকতো।
যে বিষয়গুলো আসলে আমার কাছে ভালো লাগতো না। আমি শত চেষ্টা করেও না মাইশাকে ওই পথটা থেকে ফিরিয়ে আনতে পারি নাই। মাইশা দিন শেষে ওই খারাপ জায়গার মধ্যে যাবেই যাবে বা এগুলোও করবেই করবে। দুজনের মাঝে কেমন জানি এই বিষয়টা নিয়ে আস্তে, আস্তে করে কথা কাটাকাটি হচ্ছিল এবং কথা কাটাকাটি হয় মাইশা আমাকে সহ্য করতে পারে না, আমিও ওকে সহ্য করতে পারি না। অ্যান্ড এমন করে সময়গুলো কাটতে, কাটতে একটা সময় মাইশার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। মাইশা বেবি কনসেপ্ট করে একটা মেয়ে হয় এবং মেয়েটা হওয়ার পরে এই মেয়েটা একটু প্রতিবন্ধী হয়। মানে প্রতিবন্ধী বলতে কি মেয়েটা চোখে দেখে না, মানে চোখে দেখে না, খুব ক্লিয়ার দেখে না, মানে এরকম। আর একটা হাতের থেকে আরেকটা হাত অনেক ছোট হয় এবং বিভিন্ন সাইডে আমার এই মেয়েটার প্রবলেম থাকে। এই মেয়েটা হওয়ার পরেই না মাইশা আরো বেশি ক্ষেপে যায়। মানে মাইশা বলে আমি নাকি খারাপ, আমি খারাপ হওয়ার কারণে আমি আমার অতীতে অনেক খারাপ কাজ করছি, এটা করছি ওইটা করছি, এইটা আমার পাপের ফসল, আল্লাহ আমাকে দিয়েছে। আর আমি মাইশাকে বলি যে না, আমি কোনো খারাপ কাজ করিনি, জীবনে যদি কোনো কিছু খারাপ করেই থাকো এটা তুমি করছো। তুমি তো আমাকে বললা মিডিয়াতে গেলে কোনো লোক ভালো থাকতে পারে না, মিডিয়াতে গেলে তার চরিত্র ঠিক থাকে না, মিডিয়াতে গেলে একটা মানুষ অসংখ্য পাপ করে। তো আমার কাছে মনে হলো যে তোমার আব্বা মিডিয়াতে কাজ করতো এবং তিনি তার জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং সেই খারাপ কাজের পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হলো যে আমি তোমাকে পাইছি বা তুমি আমাকে বিয়ে করছো বা আমাদের ওই পাপের ফসল অনুযায়ী আমার এই সন্তানটা দুনিয়াতে আসে। এই নিয়ে দুজনের মাঝে প্রচন্ড রকমের ঝগড়াঝাটির একটা পর্যায়ে মাইশা তখন কি করে চলে যায়, মানে আমাকে ছেড়ে চলে যায় ওর পরিবারের কাছে, ওর আব্বা আমার কাছে। এবং আমাদের বিয়ের কাবিন হয় 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা কাবিন আমি মাইশাকে বিয়ে করি। কিন্তু যখনই মাইশা এই কাগজপত্রগুলা মানে কাবিনের পেপারগুলো আনতে যায় বা সবকিছু ডকুমেন্টগুলো সাবমিট করতে যায় বা সবকিছু ঠিকঠাক করে, পরে মাইশা দেখতে পায় যে আমি মাইশাকে মানে আমার বাবা মা মাইশাকে গোপনে মানে মাইশার সাথে একরকম ব্ল্যাকমেল করে, মানে যেটা বলে যে মানে ছল চাতুরি বা প্রতারণার আশ্রয় নিয়ে মাইশাকে আমরা বিয়ে করি, মানে আমি বিয়ে করি। এবং মাইশের বাবা যেহেতু একটু নামকরা ব্যক্তিত্ব ছিলেন, ওনার সাথে অনেক বড় বড় লোকদের সাথে ভালো লিঙ্ক আপ ছিল। এবং তিনি তখন করলো কি এই ডকুমেন্টগুলো মানে জালিয়াতি যে আমরা করছি এই প্রমাণগুলো নিয়ে এই যখন কিগুলো আমাদের যে লোকাল থানা ছিল ঢাকার, ওই লোকাল থানায় তিনি আমার বাবার নামে, আমার নামে, আমার মায়ের নামে তখন মামলা করে দেয় যে ওনার মেয়েকে আমরা ঠকাইছি বা এটা করছি ওইটা করছি, এরকম করে উনি তখন আমার নামে মামলা দায়ের করে দেয়। এবং মামলাটা করার পরে আমি তখন মানসিকভাবে এতটাই মানে হয়ে যায়, বাসা থেকে তখন পালাইয়া যায়, বাসায় থাকতে পারি না। সকালে পুলিশ আসে, বিকালে পুলিশ আসে। কিন্তু আমার মা যেই ঢাকার ওই ভদ্রলোকটাকে বিয়ে করছে, মানে ওনারও আবার অনেক পাওয়ার ছিল, ঢাকা শহরে ওনার অনেক লিঙ্ক আপ ছিল, বড় বড় লোকদের সাথে ওনারা ভালো সম্পর্ক ছিল। এন্ড দেখা গেল মাইশার বাবা মাইশার বাবার পাওয়ার দেখাইতে আছে এবং আমার বাবা সে তার নিজের পাওয়ার দেখাইতে আছে। তো দুই পাওয়ারের মাঝে তখন আমি পালাই গেলাম বাসা থেকে, আমি বাসায় নেই। এরকম করে প্রায় 8 মাস পর্যন্ত চলে এবং 8 মাসের মাথায় আমার ওই সন্তানটা মানে মাইশার করে যে আমার একটা মেয়ে সন্তান হয়েছিল, আমার ওই মেয়েটা মারা যায়। এবং আমার ওই মেয়ে বাবুটা মারা যাওয়াতে আমি খুব বেশি কষ্ট পাই। আমি আমার মেয়ের কবরে মাটি দিতে পারি নাই। আমার মেয়েকে যেখানে মানে জানাজা করে যেখানে দাফন করা হয়, আমি রাতের বেলায় আমার মেয়ের কবরে গিয়ে আমি অনেক কান্নাকাটি করি। কারণ এটা আমার জীবনের প্রথম আমার কন্যা সন্তান ছিল। ওর প্রতি তো আমার প্রচণ্ড রকমের ভালোবাসা ছিল। আমার মেয়েটাকে আমি এত পরিমাণের ভালোবাসতাম। যাই হোক, আমার মেয়েটা যখন মারা গেল এবং মেয়েটা মারা যাবার পরে আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। তখন আমি বাসায় বসে আছি। মানে আমি আর ভালোভাবে থাকতে পারতেছি না। আর এরইভাবে মাইশার বাবা যে মামলাগুলো দিল, ওই মামলায় লড়াচড়া করতে গিয়ে বা মামলায় লড়তে গিয়ে আমার যে বাবা ছিল তিনি অনেকগুলো টাকা নষ্ট করে ফেলে। যিনি আমার বাড়িওয়ালা, যিনি আমার আম্মাকে বিয়ে করছে, তিনি অনেকগুলো টাকা নষ্ট করে ফেলে। এবং অনেকগুলো টাকা তার নষ্ট হওয়ার কারণে তিনি একটু কৃপণ প্রকৃতির লোক ছিলেন। মানে মানে ওনার ভিতরে একটা কৃপণতা ভাব ছিল। থাকে না যেরকম কিছু লোক আছে এক টাকারে 100 বার গণে, এই টাইপের একটা লোক। তো উনি তখন আমার আম্মাকে প্রতিনিয়ত মানে গালাগালি করতো যে তোর ওই অবৈধ সন্তানের কারণে আমার এতগুলো টাকা চলে গেল, তুই এটা করলি ওইটা করলি, মানে আমার আম্মার উপরে টর্চার শুরু করতো মানসিকভাবে। আর এরই মাঝে ধরেন এই ঘটনার পরপরই মাইশার অন্য কোথাও বিয়ে হয়ে যায়। তো মাইশা যখন অন্য কোথাও বিয়ে হয়ে যায় আমি তখন একটু পাগলের মতো হয়ে যাই। আমি কিন্তু মাইশাকে মন থেকে ভালোবাসতাম। ও কালো হোক বা যাই হোক, ওর প্রতি কিন্তু আমার প্রচুর ইমোশন ভালোবাসা কাজ করতো। ওর যখন অন্য কোথাও বিয়ে হয়ে যায় ভাই, আমি তখন প্রচণ্ড রকমের নেশায় ডুবে পড়ি। মানে আমি তখন প্রচণ্ড নেশা করি। আমার আম্মা তখন ওনার সংসার করে, আমার আম্মার গার্মেন্টসে চাকরি করে না এবং ওনার কাছ থেকে মাঝে মাঝে টাকা এনে আমার আম্মা আমাকে দিত। আর ওই টাকা দিয়ে আমি তখন সম্পূর্ণভাবে নেশাতে জড়িয়ে পড়ি। মানে রাতের বেলায় বাসার মধ্যে নেশা করতাম, নেশায় থাকতাম এবং নেশায় আমি ডুবে থাকতাম, মানে নেশার মাঝে আমি সম্পূর্ণ থাকতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা তখন আমাকে নিয়ে প্রচণ্ড টেনশনে পড়ে গেল। একে তো আমি ইন্টারের পরে অনার্সে ভর্তি হইলাম না, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম না, তার উপরে আবার নেশা করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছি। আম্মা ভাবতেছে আমি নেশা করতে করতে মরে যাব। এই সময় আম্মা তখন কি করলো, শেষ বয়সে আমার আম্মার কাছে তেমন টাকা ছিল না। আমার আম্মা তখন লাস্টবারের মতো ওই আমার যাকে বিয়ে করছে আমার আম্মা ওই লোকটারে বলল যে আমাকে যাতে বিদেশ পাঠিয়ে দেয়।
বিদেশ পাঠানোর একটা ব্যবস্থা করে এবং সেই লোকটা আমার আম্মাকে বলল যে ঠিক আছে আমি বিদেশ পাঠাতে পারি, তবে আমার একটা শর্ত আছে, তোর ছেলে যদি আমার টাকা না দেয়, মানে তোর ছেলে বিদেশে গিয়ে যাবে এবং তোর ছেলে তো নেশা করে এবং ছেলে তো ভালো না, বদমাশ প্রকৃতির খারাপ প্রকৃতির ছেলে, এখনো বিদেশ গিয়ে যে টাকা ইনকাম করে আমাকে দিবে এর তো কোনো নিশ্চয়তা নেই, এটা আমি বিশ্বাস করি না। এবং আমি টাকা দিব এই শর্তে যে তোর ছেলে বিদেশ গিয়ে যদি টাকা না দেয় তাহলে তুই আমার টাকা ম্যানেজ করে দিবি। এন্ড ওই বুইড়া তখন আর আমার মায়ের প্রতি ভালোবাসা ছিল না, ওই যে একটা মোহ ছিল আমার মাকে ভোগ করার যে একটা মোহ ছিল, ওই ভোগ করে ফেলছে, এরপরে আর আমার মায়ের প্রতি তার ওই আগের ফিলটা নাই, অনুভূতিটা নেই, এবং এই জন্য ও আমার মায়ের উপরে বিভিন্নভাবে অত্যাচার করতো, মানসিকভাবে, শারীরিকভাবে, সর্বদিক থেকে আমার মাকে সে টর্চার করে যেত। আর আমার মাও এই জিনিসগুলো সহ্য করতো, কারণ আমার মায়ের তো কোনো পথ খোলা ছিল না যে অন্য কোনো পথে যাবে বা অন্য কোনো কিছু করবে। আমার মার তো এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, আমার নানা নানি তারা অনেক আগেই মরে গেছে, আর আমার মামারাও আমার মায়ের কোনো খবর নেয় না, আমার মামারাও আমার মায়ের কথা শুনতেই পারে না। এরকম একটা নাজেহাল, এরকম একটা দুঃখজনক অবস্থার মধ্যে আমার আম্মা তখন সময় পাস করতেছিল, এন্ড আমিও তখন আল্লাহ আল্লাহ করতেছিলাম, মানে আমিও তখন ওই নেশার জগতেই ডুবে থাকি। এর একটা পর আমার আম্মা তখন আমার ওই বাবারে বললো যে ঠিক আছে আমি আপনার কথা মেনে নিলাম, আমার ছেলে যদি ঋণ পরিশোধ করতে না পারে আমি যেভাবেই পারি আমি আপনার ঋণ পরিশোধ করে দিব, আপনি আমার ছেলেকে আপাতত বিদেশে পাঠানোর একটু ব্যবস্থা করে দেন। এরপরে তিনি কি করলো, আমাকে সৌদি আরবে পাঠাবে। এন্ড সৌদি আরবের জন্য আমার আম্মা তখন ভিসা খুঁজতেছে, উনিও খুঁজে, এরকম করে করে সেই আমলে আপনার প্রায় 7 লাখ টাকা খরচ করে একটা ফ্রি ভিসা বের করে। তো ভিসার দাম কিন্তু এত টাকা ছিল না, এরপরেও উনি যেহেতু ট্রাভেল এজেন্সি থেকে ভিসাটা নেয়, বিভিন্ন দালালের মাধ্যমে ভিসাটা হয়, এই জন্য 7 লক্ষ টাকা ভিসার দাম হয়। এন্ড তখন একটা ফ্রি ভিসা আমাকে সৌদি আরব পাঠানো হয়। যদি আমার সৌদি আরবে যাওয়ার ইচ্ছা ছিল না, আমি যেতে চাচ্ছিলাম না, কারণ আমি নেশা করে আমার বাকি জীবনটা কাটাতে চাচ্ছিলাম। কিন্তু আমার আম্মা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমাকে খুব বুঝিয়ে শুনিয়ে একটা পর্যায়ে আম্মা তখন আমাকে সৌদি আরবে পাঠাইলো। এবং সৌদি আরবে পাঠানোর পরে আমি যখন সৌদি আরবে চলে গেলাম, এবং সৌদি আরবে যাওয়ার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে আমি ওখানে গিয়ে কোনো কাজ করতাম না। আমি ফ্রি ভিসায় যাই, যাওয়ার পর একটা রুমের মধ্যে থাকি, এবং রুমের মধ্যে থেকে আমি কোনো কাজ করতাম না। আমি ওখানে গেলেও ওই নেশা করতে পারতাম না, আমার নিজের হাত পা কামড়াইতাম, মানে কোনো রকমের কাজ করতাম না। আর যদিও কাজ করি তাহলে শুধুমাত্র ওই নিজের বাসা ভাড়াটা, মানে নিজের খাওয়ার টাকাটা, এইটা কোনোভাবে আমি একদিন দুদিন কাজ করতাম, নিজের বাসা ভাড়া খাওয়ার টাকাটা হলে আমি আর কোনো কাজ করতাম না। বাকি সময়টা আমি রুমের মধ্যে বসে কান্নাকাটি করতাম, মানে প্রচণ্ড রকমের খারাপ সময় আমি পাস করতে থাকি, মানে প্রচণ্ড রকমের খারাপ সময়। অ্যান্ড 13-14 সালের ঘটনা এগুলা, মানে খারাপ সময় পাস করে কান্নাকাটি করি এবং মানে অনেক রকমের কষ্টের মধ্যে পড়ে গেছি। তো আমার রুমে যারা ছিল ওই সময় কিন্তু সৌদি আরবে এক একটা লোকে ইউরোপ আমেরিকার টাকা ইনকাম করতো, মানে আপনি লন্ডন থেকে বা আপনি কানাডা থেকে যে টাকা ইনকাম করতে পারবেন না, অ্যান্ড সৌদি আরবে একটা ফ্রি ভিসা থাকলে ওই টাকা ইনকাম করা যায় তো ওই সময়টাতে। অ্যান্ড প্রচুর পরিমাণের কাজের চাহিদা ছিল, অনেক ভালো ভালো কাজের চাহিদা ছিল, এবং লোক সংখ্যা অনেক কম ছিল, এই জন্য কাজের চাহিদা ছিল, মানে আমি কাজ করতাম না। আমাকে অনেকেই বলতো যে ভাই শুয়ে থেকে লাভ কি, চলেন না কাজে যাই, কাজে নিতে চাই, মানে আমি কাজে যাইতাম না। আমি সারাটা দিন বসে নেশা করতাম, কান্নাকাটি করতাম, আর আমার ভালোবাসা মানুষ শুধু মাইশার ছবি দেখতাম। মাইশার ছবি ছিল আমার ফোনের মধ্যে, খালি এই ছবিগুলো দেখতাম, ওর জন্য কান্নাকাটি করতাম, মানে এভাবেই তখন আমার টাইমগুলো কাটতেছিল। এমন করতে করতে একটা পর্যায়ে আমি তখন হোয়াটসঅ্যাপ চালাইতাম, আমার সাথে মাঝে মাঝে কথা বলতাম। এইভাবে কিভাবে জানি মাইশা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেয়, কার কাছ থেকে এটা আমি জানি না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে একদিন মাইশা আমাকে কল করে। তো কল করলে পরে ওর নাম্বারটা আমি চিনি না, বাট ওই হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ওর একটা ছবি ছিল। তো ছবিটা দেখে আমি চিনতে পারি, আমি রিসিভ করি এবং রিসিভ করি প্রচণ্ড রকমের কান্নাকাটি করি। ও আমাকে কান্নাকাটি করে, আমার একটা মেয়ে ছিল, নাম ছিল মাহি। তো ও আমারে মাহির বাবা বলে ডাকতো, আমার বলে মাহির বাবা, ও মাহির বাবা, এরকম করে যখন মানে ডাকগুলো দিতেছিল ভাই, আমার তখন মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, আমি নিতে পারতেছিলাম না। কারণ ভালোবাসা জিনিসটা না অনেক ভিন্ন রকম, ভালোবাসা যার উপরে আসে, এই মানুষটা যতই খারাপ হোক না কেন তার উপর থেকে না ভালোবাসা সরানো যায় না, সে যতই খারাপ হোক তাকে চাইলেও না ঘৃণা করা যায় না। আমি ঠিক একইভাবে মাইশাকে আর ঘৃণা করতে পারলাম না। ও যখন আমাকে মাহির বাবা বলে ডাকতে শুরু করলো, and একটা পর্যায়ে আমি তার উপরে দুর্বল হয়ে গেলাম। আমি বললাম যে তুমি এরকমটা কেন করতেছো, আমি জানি তোমার বিয়ে হয়েছে, তোমার হাজবেন্ড আছে, এবং তোমার আব্বা তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমার সাথে তো তোমার ব্রেকআপ হয়ে গেল, এরপরেও কেন তুমি আমাকে ফোন দিচ্ছ, আমার সাথে কথা বলতেছো। ও আমাকে বলে আমি অনেক কষ্ট করে, মানে অনেক কষ্ট করে তোমার ওই মানে ইমো নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ম্যানেজ করছি অনেক কষ্টের পরে। তুমি জানো সিয়াম, আমি তোমাকে অনেক মিস করি, আমার তোমার কথা অনেক মনে হয়, আমি না তোমাকে ভুলতে পারি না। আমাদের কাটানো মুহূর্তগুলোর কথা কি তোমার মনে হয় না, যে আমরা ওখানে গিয়ে সময় কাটিয়েছি, ওইখানে গিয়ে সময় কাটিয়েছি, আমরা এটা করেছি ওটা করেছি। আমরা রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে গ্রাম সাইডে গাড়ি নিয়ে ঘুরতে যেতাম, এরপরে তুমি আর আমি একসাথে গ্রামের ওই মেঠো পথ ধরে হাঁটতাম। আমাদের মাঝে এত প্রেম, এত ভালোবাসা, এত রোমান্টিকতা তুমি কিভাবে ভুলে গেলা?
আমি বললাম, "আমি তো ভুলি নাই। আর ভুলি নাই বলেই তো আমি নেশাকে আপন করে নিয়েছি। আমার এমন কোনো রাত নাই যে আমি নেশা করি না। তুমি জানো আমি সৌদি আরবে আসছি, আমি একটা টাকার কাজও করি না। আমি খুব দুঃখের মধ্যে সময়গুলো কাটাইতেছি। আমি না তোমাকে ছাড়া কোনো কিছু বুঝি না।" ও বলে, "আমারও না তোমার কথা অনেক মনে পড়ে। জানো এখন যে লোকটার সাথে আমার বিয়ে হয়েছে না, এই লোকটাকে না আমার একটুও ভালো লাগে না। এবং এই লোকটার মাঝে না কোনো রোমান্টিকতা নাই, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। কিন্তু তোমার মাঝে না অনেক রোমান্টিকতা ছিল। তুমি আমাকে অনেক ভালোবাসতো এবং তোমার ভালোবাসা না আমি কখনো ভুলতে পারবো না। তুমি আমার কাছে ছিলে আমার স্বর্গীয় সুখ। কিন্তু আজকে যে লোকটাকে আমি বিয়ে করলাম বা আজকে যে লোকটার সাথে আমি সংসার করে যাচ্ছি, আমি তার সাথে এক বিন্দু পরিমাণেরও সুখে নাই। এক বিন্দু পরিমাণেরও শান্তি নাই। এই লোকটা আমাকে মনে হয় ভালোই বাসে না। তার কাছ থেকে আমি আসলে কোনো ভালোবাসা পাইই নাই।" তো আমি তখন বললাম, "যাই হোক, এখন তো ভালো আছো।" এরকম করে আমি তখন বলি, "আমি আর চলতে পারি না। আমি অভাবে থাকি। তো আমি তো সৌদি আরবে কোনো কাজ করতাম না। আর কাজ করতে আমি পারতামও না।" এই না ও না আমাকে বাংলাদেশ থেকে টাকা পাঠাইতো মাইশা। টাকা পাঠাইতো, বলতো, "তুমি আজকে এই ড্রেসটা কিনবা, তুমি এটা খাবা, তুমি আজকে এখানে যাবা।" মানে আমার জন্য বাংলাদেশ থেকে টাকা পাঠাইতো। আর এদিক দিয়ে আমার মা আমাকে বারবার ফোন দিত যে, "সিয়াম, আমি তো তোর বাবার কাছ থেকে ওই সময় টাকাগুলা ধার নিছি। এখন টাকা তো দিতে পারতেছি না। উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে দুর্ব্যবহার করতেছে। বাবারে ভালো তুই টাকাটা দে। মানে তুই টাকাটা দে, নাইলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি না এগুলা নিতে পারব না। আমি এগুলা থাকতে পারবো না। আমি তোর কাছে অনুরোধ করতেছি তুই আমারে টাকাটা দে।" তো আমি তখন মায়েরে বলতাম যে, "আমি টাকা কোথায় পাবো? আমি তো তুমি তো জানোই আমি কোনো কাজ করি না। আমি এই দেশে আসছি এবং আমি খেয়ে বসে সময় পাস করতেছি এবং আমি কোনো কাজ করি না।" আমার আম্মা আমারে বারবার বলে, "তোর কাজ না করলে কিভাবে হবে? তুই আমারে টাকাটা দে, আম্মুরে টাকাটা দে, বাবা না ভালো টাকাটা দে।" তো আমি আম্মারে কোনো টাকাই দেই নাই। মানে সৌদি আরবে আসার পরে প্রায় আমি ৯ মাস ছিলাম। ৯ মাসে আমার আম্মার জন্য আমি ৯ টাকাও পাঠাই নাই। আর উল্টা মানে মাইশা আমার জন্য টাকা পাঠাইতো। এই ৯ মাস পরে মাইশা আমাকে বলল যে, "সিয়াম, তুমি সৌদি আরব থেকে চলে আসো।" আমি বললাম যে, "দেখো আমার আম্মা তো অনেক ঋণ করে পাঠাইছে। আমি তো ঋণই পরিশোধ করি নাই।" ও আমাকে বলল, "আচ্ছা বাদ দাও। ঋণ পরিশোধ করো নাই না করো নাই এগুলো সব আমি বুঝবো। আমি তোমার আম্মার ঋণ পরিশোধ করাই দিব। তুমি বাংলাদেশে চলে আসো।" তো ওর বাবার তো অনেক টাকা ছিল এবং ওর যার সাথে নেক্সট ডে বিয়ে হয় তিনিও অনেক বড়লোক। তো আমি চিন্তা করলাম তার কাছে তো টাকার অভাব নাই। আমি তখন মায়েরে বললাম যে, "মা, আমি এক দাগে তোমার সব টাকাগুলো দিয়ে দিব।" মা বলে, "হ্যাঁ বাবা, আমার টাকাগুলো দিয়ে দে। কারণ টাকাগুলো না দিলে তোর বাবা আমাকে যেকোনো সময় যেকোনো ক্ষতি করে ফেলতে পারে। আমাকে মেরেও ফেলতে পারে। এই লোকটা অনেক কৃপণ স্বভাবের একটা লোক। সে হয়তো আমার দেহের লোভে পড়ে আমাকে বিয়ে করছে, কিন্তু সে তো সংসার আমার সাথে করার জন্য বিয়ে করে নাই। যদি সংসার করতো তাহলে তুই অবশ্যই আমার সাথে কাবিন করতো। যেহেতু কাবিন করে নাই, সে আমার সাথে সংসারের জন্য বিয়ে করে নাই। এখন টাকার জন্য আমাকে এরকম করে প্রেশার দিতেছে, বাবা তুই টাকার ব্যবস্থা কর।" আর আমিও তখন মাইশার ফাঁদে পড়ে বা মাইশার কথা শুনে আমি তখন ক্যান্সেলে বাংলাদেশে চলে আসি। তো বাংলাদেশে যে আমি চলে আসি এটি কিন্তু আমি আমার আম্মাকে বলি নাই, আমার আম্মাকে জানাই নাই। এবং না জানানোর পরে আমাকে তখন মাইশা ঢাকাতেই একটা বাসা ভাড়া করে দেয়। একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়ে ও নিজেই ভাড়া করে এবং আমি তখন ওই ফ্ল্যাটের মধ্যে থাকতাম। মাইশা মাঝে, মাঝে আমার কাছে আসতো। ১ দিন ২ দিন পর আমার সাথে আসতো এবং আসার পর আমাদের মাঝে শারীরিক সম্পর্কটা হতো। আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতাম এবং করার পরে আমি ওরে বলতাম যে, "তুমি আমার কাছে চলে আসো। তুমি ওখানে কেন থাকতেছো? ওখানে তো থাকার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমি বাংলাদেশে চলে আসছি, তুমি আমার কাছে চলে আসো।" ও তখন আমাকে বলে যে, "তুমি আমাকে নিয়ে আর রাখবা কোথায়? আমাকে খাওয়াবা কি? এখন তুমি যে বাসায় থাকো, ওই বাসা ভাড়ার টাকাই তো আমি দিতেছি। ওই বাসা ভাড়ার টাকা আমি দিচ্ছি। এখন আমি যদি চলে আসি, তাহলে কি তুমি আমার খরচ চালাইতে পারবা?" আমি তখন বললাম, "মাইশা, এটা তো হতে পারে না। যাই হোক তুমি যেটাই বলছো আমি তোমার কথা শুনেছি বা তোমার কথা মানছি। কিন্তু এখন যদি তুমি আমার কাছে না আসো, আমি তো সৌদি আরব থেকে চলে আসছি। তুমি তো জানো যে আমার আম্মা অনেকগুলো ঋণ করে আমাকে সৌদি আরবে পাঠাইছে। তুমি তো আমাকে বললা যে আমি যদি সৌদি আরবে থেকে বাংলাদেশে চলে আসি, তাহলে তুমি তোমার ওই স্বামীর কাছ থেকে অনেকগুলো টাকা বা গয়নাগাটি বা অনেক কিছু নিয়ে তুমি বাসা থেকে পালিয়ে চলে আসবা এবং বাসা থেকে পালিয়ে এসে তুমি আমাকে বিয়ে করবা। এরপরে আমি আমার ঋণ পরিশোধ করব। আমি ছোটখাটো কোনো একটা ব্যবসা করব এবং আমরা দুজনে ভালো থাকবো। এই স্বপ্নই তো তুমি আমাকে দেখিয়েছিলে। আর এই স্বপ্নের বিবর হয়েই তো আমি সুদূর সৌদি আরব থেকে তোমার কাছে ফিরে আসছি। তুমি কি এটা বলো নাই?" ও আমাকে বলে, "হ্যাঁ, আমি তো অস্বীকার করি না যে আমি এটা বলি নাই। আমি এটা তোমাকে বলছি, আমি এখনো স্বীকার করি। কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি লোভের বশবর্তী হয়ে সৌদি আরব থেকে চলে আসছো? তুমি কি আমাকে ভালোবাসো নাকি লোভে পড়ে আছো?" আমি তখন বললাম যে, "দেখো আমি তোমাকে ভালোবাসি।" ও আমাকে বলে, "যদি ভালোবেসে থাকো তাহলে এই কথাটা আর বইলো না। আমাকে বিয়ে করলে তুমি যেটা পাইতা এটা তো তুমি পাইতেছো। তাহলে তুমি এরকমটা কেন করতেছো? আমি তোমার ফ্ল্যাট ভাড়া দিচ্ছি, তোমাকে খাওয়াচ্ছি, তোমাকে রাখতেছি, তোমার যাবতীয় যা কিছুর প্রয়োজন হয় সবকিছুই তো আমি দিচ্ছি, তাই না? আমি তো তোমাকে কোনো কিছু মানে মানা করতেছি না বা কোনো কিছু আমি তোমাকে দূরে সরাই দিচ্ছি না। তাহলে তোমার এরকমটা হবে কেন? তুমি এরকমটা কেন করবা? তুমি তো এখন ভালোই আছো। আমি তোমার সব বহন করতেছি, তাইলে আর তোমার খারাপটা কোথায়?"
আমি বললাম, না মাইশা এইটা না, আসলে বিষয়টা হচ্ছে আমার আম্মার ঋণটা। ও আমাকে বলে, তোমার আম্মার ঋণ তোমার আম্মা পরিশোধ করবে, এটা নিয়ে তুমি টেনশন করো না। এরকম করতে করতে প্রায় আপনার অনেকগুলা বৎসর, প্রায় ১ বৎসরের মতো প্রায় কেটে যায় বাংলাদেশে। আম্মুর জন্য যখন আমি টাকা পাঠাই না, তো আমার আম্মু তো আমাকে ওখানে পাঠাইছে। ওখানে অনেক লোকের সাথে তো আমার আম্মুর মোটামুটি জানাশোনা ছিল। আমার আম্মু তখন ওখানে কথাবার্তা বলছে এবং বলে আম্মু জানতে পারছে যে আমি সৌদি আরব থেকে চলে আসছি বাংলাদেশে এবং ১ বৎসর আগে। এই কথাটা শুধু আমার আম্মা জানে নাই, যিনি আমার আম্মাকে বিয়ে করছে, আমার ওই বাবা, আমার ওই সৎ বাবাও তখন বিষয়টা জানতে পারছে যে আমি সৌদি আরব থেকে চলে আসছি এবং আমি ১ বছর ধরে বাংলাদেশে আছি। এইটা জানার পরে আমার আম্মা তখন চিৎকার করে কান্নাকাটি শুরু করলো এবং আমাকে এই প্রথম, মানে আমার আম্মার সাথে আমার থাকার পর থেকে, আমার বয়স হওয়ার পর থেকে, আমার বুঝ হওয়ার পর থেকে কোনো দিনও আমার মা আমার সাথে এরকম দুর্ব্যবহার করে নাই, এরকম খারাপ ব্যবহার করে নাই। বাট সেদিন মা আমার সাথে যে পরিমাণের খারাপ ব্যবহার করলো, অকথ্য ভাষায় আমাকে গালাগালি করলো। ওনার মুখ থেকে যা আসছে বা যেটাই আসছে উনি আমাকে সেইভাবে গালাগালি করলো এবং গালাগালি করে মা তখন মোবাইল ফোনটা বন্ধ করে দিল। এবং আমিও মায়ের নাম্বারে ট্রাই করে দেখলাম যে মায়ের মোবাইলটা বন্ধ। এবার আমিও আর আমার মাকে কখনো ট্রাই করি নাই, মায়ের সাথে কোনো যোগাযোগ করি নাই। আমিও একটা সময় আমার এই সিম নাম্বারটা চেঞ্জ করে ফেলি। এবার আমার আর মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, আমি এখানেই পড়ে আছি। এরপরে এর মাঝে ১ বছর গেল এবং পরের বছরও গেল, মানে ২টা বছর কেটে গেল এবং এর পরের বছরেও আমি কোনো আলোর প্রদীপ দেখতেছি না। একইভাবে ওই মাইশা আমাকে রাখতেছে, আমার বাসায় বাজার সাজার করে দিতেছে, আমি রান্না বান্না করতেছি, আমি খাইতেছি, ও ফ্ল্যাট ভাড়া দিচ্ছে। ও মাঝে মাঝে আমার কাছে আসে, ১ দিন ২ দিন পরে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং সম্পর্ক করেও চলে যায়। এইটুকুনের মধ্যে পড়ে আছি। এমন করতে করতে ভাই ২টা বছর কেটে যাওয়ার পরে ২ থেকে ৩ বছর কাটে। হ্যাঁ, ৩ বছর কাটে এবং ৩ বছর কাটার পরে যেটা একদিন হলো সেটা হচ্ছে হঠাৎ করে মাইশা এবং মাইশাকে আর মাইশার আমাকে মাইশার হাসব্যান্ড ওই ফ্ল্যাটের মধ্যে ধরে। যদিও এর আগে উনি অনেক সন্দেহ করতো, মাইশা আমাকে বলতো যে আমার হাসব্যান্ড তো আমাকে অনেক ডাউট করে, অনেক সন্দেহ করে এবং এটা ওইটা করে, তো আমার হাসব্যান্ড কিন্তু ভালো না, আমি এখানে আসার অনেক রিস্ক হয়ে যাচ্ছে, এটাও আমাকে বলতো। তা আমি ওরা বলতাম যে তুমি তোমার হাসব্যান্ডকে ছেড়ে চলে আসো, আমার সাথে তুমি থাকবা। ও আমাকে বলে, তুমি আমাকে রাখবা কেমন করে? আমি বললাম, এই শহরে অনেক মানুষ আছে যারা গার্মেন্টসের চাকরি করে তাদের বউকে মানে রাখতে পারে। ও আমাকে বলে, তুমি কিভাবে চিন্তা করলে যে আমি একটা গার্মেন্টস কর্মীর বউ হবো? আমার হাজব্যান্ড একজন শিল্পপতি, সুতরাং তোমার মতো একটা ছেলে আমাকে বিয়ে করে আনবা, আমার গাড়ি থাকবে না, আমার বাড়ি থাকবে না, আমি ভাড়া বাসায় থাকবো, এটা আমি পারবো না। তুমি গাড়ি বাড়ি করো, এরপর আমার বিয়ে করো। আমি বললাম, আমি তো কখনো গাড়ি বাড়ি করতে পারবো না। ও বলে, পারলে না বলে নাই। এবং ও আমাকে একদিন এরকম একটা কথা বলে ভাই, যেটা মানে আমার খুবই শুনতে খারাপ লাগে, যেটা মানে আমার মনে হয় যে এরকম কথা আমি কারো মুখে শুনি না। একদিন আমাকে বলে যে ধরো তোমার একটা দামি গাড়ি আছে বা আমার একটা দামি গাড়ি আছে, এখন আমার ওই দামি গাড়িটা আমি তোমাকে চালাইতে দিছি, গাড়িটা আমি তোমাকে চালাইতে দিছি, তুমি গাড়িটার জাস্ট একজন চালক শখ করে চালাইতে আসো, ১ দিন ২ দিন শখ করে চালাবা, কিন্তু তুমি গাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। এই কথাটা আমাকে বলে যে আমার একটা শখের গাড়ি আছে, তোমাকে চালাইতে দিছি, তুমি চালাও ১ দিন ২ দিন শখ করে চালাও, কিন্তু এই গাড়িটার মালিক হওয়ার চেষ্টা করো না। ওই কথাটার অর্থ না আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতেছি। ওই কথাটার অর্থ যদি আমি তখন বুঝতাম, আমি তখনই আমি আমার মায়ের কাছে ফিরে যেতাম, কিন্তু আমি অতটা বুঝি নাই। এন্ড একটা পর্যায়ে ওর হাসব্যান্ড আমাকে এবং ওকে ওই রুমের মধ্যে ধরে এবং ধরার পর ওর হাসব্যান্ডের কাছে বাংলাদেশের প্রশাসনিক লেভেলের একজন উপরস্থ কর্মকর্তা, যিনি খুবই পপুলার একজন ব্যক্তি, বর্তমানে তিনি নাই বাংলাদেশে, উনি ডিবি পদে ছিলেন। তো ওই লোকটাকে দিয়ে তখন আমাকে ওখান থেকে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে যাওয়ার পরে দেন তখন আমাকে আমার জেল দেয়। ডিবির মাধ্যমে আমার মামলাটা হয় এবং মামলাটা হওয়ার পরে ভাই মানে এমন যে একটা অবস্থা হয়, মানে এমন একটা অবস্থা আমার করে যে আমি কোনো অপরাধ করি নাই। আমি একটা পরকীয়া করেছি, জাস্ট পরকীয়ার একটা মামলায় আমাকে ওরা ১ দিন ২ দিন নয়, প্রায় ৭টা বৎসর আমাকে জেলে রাখে। প্রায় ৬ ৬.৫ থেকে ৭ বৎসর মতো আমি জেলে থাকি। মানে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে আমার অপরাধটা কী ছিল। আমি যখন আসামিদেরকে প্রশ্ন করতাম বা আমার লয়ার যারা ছিল বা পুলিশ যারা ছিল ওদেরকে প্রশ্ন করতাম যে আমার অপরাধ কী, বাংলাদেশে এমন কোনো অপরাধ নেই যে আমি করি নাই। নারী পাচার, মাদক, এরপরে মানে কিডন্যাপিং, মার্ডার থেকে শুরু করে যত ধরনের ট্যাগ দেওয়া দরকার এই সমস্ত ট্যাগগুলো আমার মামলার পিছনে লাগাই দেয় এবং ওই মামলায় প্রায় ৬.৫ থেকে ৭ বৎসরের মতো আমি জেল কাটি। জেল থেকে আমি বের হওয়ার পর আমি জানতে পারি যে মাইশা, মাইশার পরিবার, মাইশার হাসব্যান্ড ওরা সবাই কানাডায় সেটেল হয়ে গেছে এবং মাইশার বাবাকেও, যিনি নাটক করা ছেড়ে দিয়েছে, ওনাকেও সব কানাডায় নিয়ে গেছে। তারা সবাই এখন কানাডায় থাকে, বাংলাদেশে থেকে ওভাবে থাকে। বাট মাইশার কোনো ছায়া বা মাইশার কোনো অস্তিত্ব আমি আর খুঁজে পেলাম না। সর্বশেষ আমার মায়ের জন্য আমার কলিজা ফিরে যাচ্ছিল যে আমার মা কোথায়। আমার কথা হচ্ছে আমি আমার মায়ের কাছে ফিরে যাব।
যা হবার তা হয়েছে, আমি সবকিছু ভুলে আমি প্রয়োজনে আমার মায়ের মতো গার্মেন্টসে চাকরি করবো এবং মাকে আমার সাথে রাখবো। ওই 7 বছরে আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এরপরে আমার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে দেখতে পাই ওই বাড়িতে আমার মাকে পাই নাই। কিন্তু আমার যে একজন আন্টি ছিল, ওই বাড়ির মাধ্যমে জানতে পারি, ওই বাড়িওয়ালার মাধ্যমে জানতে পারি আন্টি অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়েছে। আমি কোন আন্টির কথা বলি আপনাদের হয়তো মনে আছে, সর্বপ্রথমে ঢাকা শহরে যে আন্টিটা আমার মাকে আশ্রয় দিয়েছিল, আমার মাকে রেখেছিল, ওই আন্টির ঠিকানা আমি তখন খুঁজে বের করি। এবং আন্টির ঠিকানা খুঁজে বের করার পরে আন্টির কাছে গেলে পরে আন্টি তখন আমাকে আমাকে কোনো মূল্যায়ন করে না। আমি বলি আন্টি আমি তো সিয়াম আপনি, উনি বলে তুমি কেন আসছো আমার কাছে, তুমি চলে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। আমি তখন বললাম আন্টি দেখেন আমি তো অন্যায় করছি, অপরাধ করছি, আমি তো আমার অন্যায় অপরাধ স্বীকার করি এবং যা হবার তা হয়ে গেছে, আমি আমার আম্মার কাছে যেতে চাই। উনি বলে তোমার আম্মা মরে গেছে। আমি বলি এটা আপনি কি বলেন, আমার আম্মা মরে গেছে? আমার আম্মা তো মরতে পারে না, আমার আম্মা মরে যাবে কেন, আমার আম্মা কোথায় আছে? উনি বলে আজকে এত বছর পরে তুমি তোমার মায়ের খবর নিতে আসছো, তোমার কি মনে হয় নাই যে তোমাকে যে 7 লক্ষ টাকা তোমার আব্বার কাছ থেকে নিয়ে তোমার আম্মা তোমাকে বিদেশে পাঠাইছে, এবং তোমার আব্বা যে তোমার আম্মাকে শর্ত দিয়েছিল যে 7 লক্ষ টাকা যদি ঋণ পরিশোধ তোর ছেলে না করে তাহলে তুই আমার টাকা দিবি, এই কথা তোমার আমাকে বলেছিল, তুমি কি এটা জানতা? আমি বললাম হ্যাঁ এটা আমি জানতাম। বলে তুমি কি 7 লক্ষ টাকার মাঝে 7 টাকাও দিয়েছো? আমি বললাম না আমি তো দেই নাই। উনি বলে দেও নাই, অথচ ওই ডিভোর্সি বউয়ের প্রেমে পড়ে আবারও বাংলাদেশে চলে আসছো, ওই ডিভোর্সি মেয়ে নিয়ে তুমি দামি গাড়ি নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াইছো, কিন্তু একটা বারের জন্য এইটা ভাবো নাই যে মায়ের কাছ থেকে 7 লক্ষ টাকা ঋণ করে তুমি গেলা, সে মায়ের অবস্থা কি হবে? আমি তখন আন্টির পাড়া ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলাম, আন্টি যা হবার তা তো হয়েই গেছে, যেটা করে এটা তো আমি করছি, কিন্তু এখন আমার মা কোথায় আপনি আমাকে বলেন। উনি বলে না, তোমার মা কোথায় আছে এই ঠিকানাটা আমি তোমাকে দিতে পারবো না, এটা তোমার আমার নিষেধ আছে, আমি তোমাকে বলতে পারবো না। আমি তখন পা ধরে বললাম আন্টি আমি আপনার কাছে পা ধরে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার কাছে অনুরোধ করি আপনি আমাকে একটা বারের জন্য বলেন যে আসলে আমার মা এখন কোথায় আছে। একটা পর্যায়ে আমার ওই আন্টি আমাকে একটা যৌনপল্লীর ঠিকানা দিল, যে আমার মা নাকি ওখানে আছে। বলে আমার মা ওখানে কেন গেল? উনি বলে কেন ভুলে গেছো, 7 লাখ টাকা ঋণ তোমার আমার পরিশোধ করতে হবে না, এবং তুমি ওই মেয়েরে বিয়ে করার পরে তোমার ওই সৎ বাবার কোনো দোষ নাই, ওই লোকটাও কিন্তু অনেকগুলো টাকা সেই সময় তোমার পিছনে খরচ করছে, তোমার নামে মামলা হয়েছে, ওই লোকের নামে মামলা হয়েছে, সে লক্ষ লক্ষ টাকা খরচ করে মামলা থেকে বের হয়েছে, এরপরে তুমি আবার এমন এক ফাঁদে পা দিছো, তুমি সৌদি আরবে গিয়ে তোমার মায়েরে পতিতালয়ে বিক্রি করে দিছো। তখন প্রায় 9 বছর কেটে গেছে আমার সাথে আমার কোনো দেখা নাই, জেলখানায় তো মামাকে কোনোদিন দেখতে যাই নাই। জেলখানার আগে থেকে তো সৌদি আরবে যাওয়ার যাওয়া যখন যাই তখন থেকে তো আম্মুর সাথে আমার দেখা নাই। টোটালি প্রায় 9 বছর মতো আম্মুর সাথে আমার দেখা নাই। যৌনপল্লীর ওই ঠিকানাটা নিয়ে আমি তখন দৌড়ে এলাম, সেই পাড়ার দিকে গেলাম, এবং ওই পাড়াতে যাওয়ার পরে যিনি পাড়ার দায়িত্বে ছিলেন ওনারা আমি তখন আমার আম্মার ছবিটা দেখাইলাম। ওই তখন ছবিটা দেখানোর পরেও একটা রুমের ঠিকানা দিল যে অমুক রুমের মধ্যে আছে, ওইখানে যাও। আমার কাছে টাকা চাইলো, কেন টাকা ছিল এটা হয়তো আপনারা জানেন, কিন্তু আমি বললাম যে না আমি ওনাকে দেখতে যাবো, তিনি আমার আত্মীয়। এবং সেখানে গিয়ে আমি আমার মাকে ওই যৌনপল্লীর ভিতরে 9 বছর পরে দেখতে পেলাম অর্ধনগ্ন অবস্থায়। মাকে দেখার পরেই না, মা আমাকে দেখে চাদর দিয়ে নিজের শরীরটারে ঢাকলো, আমার দিকে তাকায় আছে। আমি তখন চোখের পানিগুলো ফেল ফেল করে ফেলতেছে, মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতেছে। মা আমাকে বলে জেল থেকে কবে বের হয়েছিস? আমি বললাম মা অনেক দিন হলো। মা বলে আমি এখানে আছি এটা জানলে কেমন করে? আমি বললাম আমি আন্টির কাছে গেছিলাম, আন্টি বললো তুমি নাকি এখানে আসো। মা আমারে বলে হ্যাঁ। আমি বললাম মা আমি 7 বছরে জেলে ছিলাম, তুমি একটা বারের জন্য আমাকে দেখতে গেলা না কেন? মা আমাকে বলে আমি আমার এই সন্তানটাকে জেলের কাঠগড়ায় দেখতে যাচ্ছিলাম না, আমি আমার এই সন্তানটা সুখের জন্য আমার স্বামীকে ছেড়েছি, আমি আমার এই সন্তানটা সুখের জন্য আমার বাবা মাকে ছেড়েছি, আমি আমার এই সন্তানটা সুখের জন্য যৌবনে আমার সমস্ত ভালোবাসাকে বিসর্জন দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি নিজে মা মাটি খেয়ে মাটির নিচে ঘুমিয়েছি। অথচ এত কিছু যে সন্তানের জন্য করলাম, সেই সন্তানকে আমি জেলের কোঠরে কেমন করে দেখব, এটা আমি দেখতে পারতেছিলাম না। এই দৃশ্য আমার দেখার মতো ইচ্ছে হয়নি, এই জন্য আমি যাইনি। আমি বললাম মা
তুমি এখন যৌনপল্লীতে কেন? মা বলে, আমার সন্তানকে ৭ লক্ষ টাকা ঋণ করে আমি সৌদি আরবে পাঠিয়েছিলাম। আমার সন্তান আমাকে ৭ টাকাও দেয়নি। বিদেশের সন্তান পাঠানোর ঋণ পরিশোধ করার জন্য আমি মা এই বুড়ো বয়সে যৌনপল্লীতে এসেছি। মা বলে চিৎকার করে জড়িয়ে ধরলাম। মাকে ওখান থেকে নিয়ে যেতে চাইলাম, কিন্তু নিয়ে যাওয়াতে তারা একটা টাকা ডিমান্ড করলো যে এত টাকা লাগবে আমার মাকে নিতে হলে। আমি সেই টাকা ম্যানেজ করার জন্য আমি এমন কোনো কাজ আমি করিনি আপন ভাই। আমি দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে রাতের বেলায় ঠেলাগাড়ি চালাইতাম। দিনের বেলায় কাজ করতাম। দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ মাসের মতো কষ্ট করে আমি টাকাটা ম্যানেজ করি, এবং টাকা ম্যানেজ করার পরেও না আমার মা ওই জায়গা থেকে আসে নাই। আমি মাকে ওখান থেকে আনার জন্য অনেক চেষ্টা করেছি। মায়ের পায়ে ধরে পর্যন্ত কান্না করেছি। একটা পর্যায়ে আমার মা ওখানকার গার্ডদেরকে বলে দিয়েছে আমি যেন ওই পল্লীর মধ্যে আর ঢুকতে না পারি। একটা পর্যায়ে আমি পল্লী থেকে মাকে কিডন্যাপ করে আনার চেষ্টা করি। এক পর্যায়ে জানতে পারি আমার মা বাংলাদেশ থেকেই নাকি চলে গেছে। বাংলাদেশ থেকে আমার মা কোথায় গেছে এইটা আমি আপন ভাই জানি না, কিন্তু আজও ঢাকার রাজপথে আমি আমার মাকে খুঁজে বেড়াই। আজও ঢাকার রাজপথে আমি আমার মাকে খুঁজে বেড়াই। ভাই, আমার মনে আছে আমাকে এতিমখানায় দেওয়ার পরে আমার মা আমাকে এতিমখানা থেকে পালিয়ে নিয়ে আসে। আমার মা হুজুরকে গোপনে টাকা দিত। আমার মা আমার সামনে খারাপ কাজ করতো, আমি সহ্য করতে পারি নাই বলে মা আমাকে বুকে জড়িয়ে ধরে ওই রাজশাহীর বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে আসে। ভাই রে, ও ভাই, আমি পৃথিবীর এত বড় একজন পাপী বান্দা। আমার কাছে মনে হয় দোজখের সর্বশেষ স্থানেও না আল্লাহ আমাকে জায়গা দেবে না। আমি আমি শুধু একটা বার আমার মাকে দেখতে চাই। আজ আমি জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে মাকে বলতে চাই, ও মা, মাগো, আমি অন্যায় করেছি মা, আমি অপরাধ করেছি। আমি তোমার সন্তান মা। সন্তান যদি হাজার অপরাধ করে মা তাকে মাফ করে দে। মাগো, ও মা, আজ শেষবারের মতো তোমার কাছে হাত তুলে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে মাফ করে দাও। মা, আমি তোমার কোলে আর একটা বার ঘুমোতে চাই। মাগো, ঢাকায় রিক্সা চালিয়ে হলেও আমি তোমার মুখে দুমুঠো ভাত তুলে দিতে চাই। মারে, ও মা, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই মা। তোমার এই পাপী বান্দাটাকে মাফ করে দিয়ে তুমি একটা বার আমার কাছে ফিরে আসো। মাগো, তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন মা, আমি তোমার সন্তান তোমাকে চিৎকার করে ডাকছি মা। তুমি একটা বার আমার কথা শোনো, আমার ডাকে ফিরে আসো মা। আমি আর এরকম করবো না মা। আমি আর কোনো মেয়ের ফাঁদে পড়ে আমার মাকে রাস্তার ভিখারি বানাবো না। আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করে কোনো মেয়ের হাত ধরে আমার মাকে যৌনপল্লীতে পাঠাবো না। আর কোনোদিন আমার মাকে আমি টাকার কাছে বিক্রি করবো না। মাগো, ও মা, আমি তোমার সন্তান সিয়াম তোমাকে ডাকছি। আমার ডাক যদি তুমি শুনে থাকো মা, একটা বার তুমি ফিরে আসো। ও মা, ফিরে আসো।